যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ এই দিনটিকে আমরা মনের খাঁচায় তুলে রাখবো, কারণ সুদীপ্তদা আমাদের পডকাস্টে আবার এসছেন অনেকদিন পর। এবং উনি যে কত কি এক্সপার্ট আমি লিস্ট ভুলে যাই মাঝে মাঝে, ইকোনমিক্স, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং সব কিছুই। ওনাকে আগের দিনই আমাদের আরেক গেস্ট রুদ্রদা কলকাতার সঞ্জীব সান্যাল আখ্যা দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত হওয়ারও কিছু উপায় নেই। তো সুদীপ্তদার সঙ্গে আজকে আমরা খুব কম সময়ের জন্য পাচ্ছি ওনাকে, তাই তাড়াহুড়ো করে বেশ কয়েকটা প্রশ্ন করে নেব। তো সুদীপ্তদা, প্রথমেই বলুন যে আজকে তো মে দিবস, বাঙালির জন্য এখানে এখনো এটা মানে কিরকম ভাবে রেলেভেন্ট, কতটা রেলেভেন্ট, আদৌ রেলেভেন্ট কি? মে দিবস মানে আমরা জন্মের পর যেটুকু দেখেছি, মানে তবে থেকে বলছি, মানে তার আগে কবে থেকে শুরু হয়েছে জানি না, আমি জানি না 67 সালের আগে মে দিবস এখানে পালন করা হতো নাকি। মে দিবস বেসিক্যালি বাঙালি জাতির কাছে একটা রসিকতা। আচ্ছা, কেন রসিকতা বলছি, আমি কতগুলো কারণ আজকেও আমি মানে ইয়েতে দিয়েছিলাম, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। মে দিবসে কি বলা হচ্ছে যে 8 ঘন্টা কাজ করবে, ন্যূনতম বেতন পাবে বা একটা মোটামুটি বেতন পাবে। কারা বলছে? বাঙালি কমিউনিস্টরা বলছে। বাঙালি কমিউনিস্টরা আজকের দিনে কোথায় থাকে? বাঙালি কমিউনিস্টরা মানে সবচেয়ে বেশি যেখানে জড়ো হয় সেটা হচ্ছে যাদবপুর, টালিগঞ্জ, দমদম, উত্তর দমদম, মানে ওই ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকে। কারা থাকে? যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা ছিলেন এক সময়, ঠিক আছে। আর থাকে সল্ট লেকে, যারা মোটামুটি খুব শেয়ানা বেশি, তারা সল্ট লেকে প্লট পেতেন। যেমন এখন যারা খুব শেয়ানা তারা পান আর কি, আমি একদম কত ভাষায় বলছি আর কি, তারা পান এখন নিউ টাউনে। বাকি যারা একটু প্রকাশকের কম রেট তারা এই যাদবপুর, টালিগঞ্জ বা দমদম, উত্তর দমদম এইসব জায়গায় এসে জুটেছেন বিভিন্ন জায়গা থেকে। আপনি এখানকার কোনো একটা ফ্ল্যাটে গিয়ে দেখবেন, নিচে যে পাহারাদার কাজ করে, যে গার্ড, তার মাইনা হলো মিনিমাম যে স্যালারি সরকার ঠিক করে দিয়েছে তার অর্ধেকের কম। সরকার যদি বলেন যে মাসে 10,000 টাকা দিতে হবে, তাহলে বৈষ্ণব কাটা বাটুলিতে যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির ওই গার্ডের স্যালারি 5,000 টাকা কম একদমই। এবার ঘটনা হচ্ছে যে ডিউটি আওয়ার্স কত? ডিউটি আওয়ার্স 24 ঘন্টা। তা আমার পাশের বাড়ির এক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর আমায় বললেন, কেন আমরা যে থাকতে দিই? আমি, স্যার আপনি যখন চাকরি করতেন আইএসআই তে, আপনি যে ঘরে বসতেন সেই ঘরের যে উপরে ফ্যান চলে, আপনার উপরে যে লাইট জ্বলে, সেগুলো ভাড়া কি আপনার সঙ্গে অ্যাড করা হতো বা আপনার ঘর ভাড়া হিসেবে সেটা নেওয়া হতো? না না, কেন এটা বলছো আমাকে? আমি বলছি, ও তো 24 ঘন্টা ডিউটি করে, ও যদি 8 ঘন্টা ডিউটি করতো তাহলে ও যেখানে থাকে সেটাকে আমি ওটা ওর কোয়ার্টার্স হিসেবে মেনে নিতাম। 24 ঘন্টা ডিউটি করে, ওটা ওর কোয়ার্টার্স না, ওটা ওর অফিস, ওই অফিসেই থাকে, অফিসেই ঘুমায়। সেটাই। এবং আপনি ওকে মাইনা দিচ্ছেন হাফ, মানে বেসিক্যালি 1/6, মানে গভর্নমেন্ট যে রেট ঠিক করে দিয়েছে তার 1/6 মাইনা দিচ্ছেন আপনি ওকে, তারপর আপনি বলছেন ওকে টাকার জায়গা দেন। আমি কতগুলো চোখের সামনে দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে বাঙালিটা এক্সপ্লয়েট করে, বিশেষ করে কমরেডরা। এরপর আপনি আসুন ইয়েতে, কি বললে, এরপর আসুন বেসরকারি বাস বা কন্ট্রাক্টর। মমতা ব্যানার্জি বলেছেন যে বাস কন্ট্রাক্টর, বাস বা প্রাইভেট বাস বা এটসেট্রা, এদের ভাড়া বাড়ানো যাবে না।
তো দয়া পরামর্শ তো হয়ে রেখে দিয়েছে বাসের ড্রাইভার বা কন্ডাক্টরদের, আপনি ওদের জিজ্ঞেস করবেন ওরা মাসে কত টাকা মায়না পায়, আপনি পাবলিককে 8 টাকায় বাস চড়াচ্ছেন, তার বদলে ওরা কত টাকা মায়না পায় জিজ্ঞেস করবেন। প্রত্যেকে 10,000-এর কম, মানে আমি বলছি মিনিমাম 10 বা 12,000 টাকা যেটা হয় তার থেকে কম। আপনি মার্কেটিং বা এটসেট্রা যে জব আছে সেখানে, আমি টায়ার 1 সিটির কথা বলছি না, আমি বললেই সেই অসীমদার সময় চলে আসছে এই দিল্লি বোম্বের খরচ অনেক বেশি, ওখানকার মতো স্যালারি কেন দেবো। আমি বলছি ছোট শহর ধরুন চণ্ডীগড় বা ইন্দোর, এখানে মার্কেটিং এ যে স্যালারি পায় সেই স্যালারির 1/3 বা হাফ টাকা স্যালারি পায় কলকাতায়। যে কোনো মার্কেটিং এ যারা চাকরি করে তাদের জিজ্ঞেস করবেন। তার সঙ্গে এডিশনাল হলো ওখানে যদি ধরুন বলা আছে যে মাসে 10 লাখ টাকার ওষুধ বিক্রি করতে হবে, কলকাতা হলে 20 লাখ টাকা। তার মানে আপনার কাজের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেল, টার্গেট দ্বিগুণ হয়ে গেল, স্যালারি হয়ে গেল হাফ বা 1/3। বেসরকারি স্কুল, পাস মেয়ে পাস করে গান্ধীনগর বা ইন্দোর বা ধরুন ছোট কোনো হুগলি টুগলিতে যদি যায়, আমি বড় শহরে যেতে বলছি না, কলকাতার যে স্কুলগুলো আছে সেরা স্কুলগুলো এই বিড়লা গোয়েঙ্কাদের স্কুল, তার মিনিমাম ডাবল টাকা বা পাবে, ইফ নট 1/3 মানে 3 টাইমস বা সামথিং। তার সঙ্গে কলকাতার যে স্কুলগুলো আছে তারা সঙ্গে ক্যারিগরি কাজগুলো দিয়ে দেয়, যে এই ক্লার্ক রাখবো না, তুমি এই কাজগুলো করো। মানে একে তো নানা 7খানা ক্লাস থাকে, একজন টিচার যদি ভাবার সময় না পড়াবেন কি করে। আর কলকাতার স্কুলগুলো অ্যাবসলিউটলি ফেলিওর। আপনি দেখবেন কলকাতার স্কুলগুলো দেখবেন 99% এত পার্সেন্ট সব নাম্বার দিচ্ছে, কিন্তু সেই স্কুল না আইআইটি তে চান্স পায় না, আইএএস এ চান্স পায়, কিছুই চান্স পায় না। কোনো কম্পিটিটিভ কলকাতার ছেলে মেয়েরা চান্স পায় না, অথচ তারা লুটে নিচ্ছে ছেলে মেয়েদের। খুব ভালো স্কুল, বাবা আমাকে বলছে কি করেন না, খুব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করায়। মানে ইকোনমিটা কি করে রুইন্ড হয়েছে, এখানকার যে সিটি প্ল্যানিং সেটা একদম ফেলিওর। যেমন বৈষ্ণবঘাটা পাটুলি, আমি আবার আসি, বৈষ্ণবঘাটা পাটুলিতে একটা খেলার মাঠ নেই। যখন খেলার মাঠ নেই, ক্লাব নেই, তখন ওই বাচ্চারা ডিপেন্ডেন্ট ওই স্কুলে গিয়ে এক্সট্রা কারিকুলার করবে। পাটুলিতে তো খেলার মাঠটা অর্ধেক ওটা দমকলের কি একটা হয়ে গেল, আর অর্ধেক তো জঙ্গলে ভরে থাকে, না তো মেলা হয় সারাক্ষণ। না না, দমকল না, ওই আশাবড়ি ওটা খেলার মাঠ ছিল। ওটা 2001-এ বুদ্ধবাবু জিতে ওনার হয়ে যারা যারা রেগিং বুদ্ধফল করেছিলেন, যেমন ওই খোকন ঘোষ ওর টিমকে খাওয়ানোর জন্য বুদ্ধবাবু ওই মাঠটাকে, আমাদের প্রগতিশীল বুদ্ধবাবু ওটা প্রমোটিং করে দিলেন, ওটা এখন আশাবড়ি বিল্ডিং। এবার হচ্ছে কি, এই ধরনের টাউনশিপে কি হচ্ছে, ছেলেমেয়েরা যাবে কোথায়, নাকতলা কোথায় খেলার মাঠ, একসময় ছিল প্রচুর, এখন চারদিকে বাড়ি হয়ে গেছে। এবার তখন একটা মজার ব্যাপার হচ্ছে, যেখানে সুন্দর সুন্দর পার্ক ছিল, যেখানে ধরুন মানে বিরাট ফুটবল না খেলা গেল, অন্তত ভালো করে একটু ক্রিকেট টিকেট খেলা যেত, সব জায়গায় অকারণ গাছ গাছালি, তারপরে বসার জায়গা সিমেন্টের ভরিয়ে দিচ্ছে, আর ওখানে হাঁটা চলা একটু বসা ছাড়া কিছুই উপায় নেই, খেলাধুলা পুরো বন্ধই করতে হবে। আর না তো পার্টি অফিস হয়ে যাচ্ছে। যখন আপনি খুঁজে যাবেন তখন স্কুল বলবে যে 2000 টাকা বাড়িয়ে দিন ফিস, স্কুল 2000 টাকা ফিস বাড়িয়ে দিল যে এক্সট্রা কারিকুলার করাবে এটা ওটা করে, এবং তার সঙ্গে স্কুলের যে টিচার তার 2000 টাকা মায়না কমে গেল। এরপর যেটা হচ্ছে আপনার বেসরকারি কলেজ তো মানে কোনো চাকরির কোনো পার্মানেন্ট ব্যাপার নেই। আপনি দেখবেন এই যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এক তো গিয়ে জয়েন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই নটোরিয়াস ভাইস চ্যান্সেলর মিস্টার সুরঞ্জন দাস, মানে পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে নটোরিয়াস মানে শিক্ষাবিদ আর কি। আমি আগে ভেবেছিলাম ওইখানে ছিলেন ওই পবিত্র সরকার, ওনাকে উনি বিট করে। নেট গেছে সুদীপ্ত দা। হ্যালো, যা দেখি সুদীপ্ত দা নেট এখনই চলে আসবে। শায়ক তো লাইভ ভাবেনি। হ্যাঁ, ওই যখন প্রিমিয়ার দেখায় সেটার মানে হচ্ছে ভিডিও রিআপলোড হচ্ছে গ্র্যাজুয়ালি, আর লাইভ লেখাটা নিচে দেখালে লাইভ, যদি রিআপলোড হয় তাহলে প্রিমিয়ার দেখাবে। মেয়েটাতে ইন্টারনেট ছুটি নিয়েছে। হ্যালো নন্দিশ, দেখি সুদীপ্ত দা কোথায়। ও রিজয়েন করছে সুদীপ্ত দা।
মনে হচ্ছে সুদীপ্তদার ঝড় উঠে নেট চলে গেছে, মনে হচ্ছে ভোগে যাবে লাইভ স্ট্রিমটা। দেখি কল যায় কিনা সুদীপ্তদার কাছে। হ্যাঁ হয়ে গেছে, সুদীপ্তদার নেট এসে গেছে, আসছে। মে দিবসে পুঁজিবাদী ইন্টারনেট পতন হলো, এটাই তো শ্রমিক জীবন, শ্রমিকদের নৈতিক জয় এটা আজকে। আসছে সুদীপ্তদা। বহু লোক অনলাইন ছিল, তারা নেট চলে গেছে, তারাও চলে গেছে। আর মেডে মেডে মেডে, ইন্টারনেট ইজ ইন ডেঞ্জার। নবান্ন, we have a problem. এখনই কি বর্ষাকাল চলে এলো? ঝড় ফড় রোজই সারাক্ষণ হবে, চাপ একদিক থেকে। আমার গানের ভিডিওর লোকেশন হান্ট শুট সব চাপ হয়ে যাবে, লোকেশন এখন ফাইনাল করে উঠতে পারছি না ঝড় বৃষ্টির জন্য। ইজ মেড এ সোশ্যালিস্ট প্রোপাগান্ডা? ইয়েস, মেডেতে প্লেন ক্র্যাশ করাটাও সোশ্যালিস্ট প্রোপাগান্ডা। ওল্ড বয় বলছে, দাদা এক দুদিন আগে আমাদের ধনিয়াখালীতে একজন প্যারাএসএফ কমান্ডোর বাড়িতে থ্রেট লেটার দিয়েছে একটা জঙ্গি দল। ইস, প্যারাএসএফ তো উনি কি বাড়িতে আছেন না উনি অন ডিউটিতে অন্য কোথাও রয়েছেন? বাড়িতে থাকলে তো আর থ্রেট দিয়ে লাভ নেই ওনাকে কিছু, তাও বাড়ির লোককে তো প্রোটেক্ট করতেই হবে। ওই বাড়ির লোককে যদি প্রোটেকশন দিতে পারে আর্মি থেকে তাহলেই সম্ভব। হট টিভি বলছে, দাদা একটা ফান ফ্যাক্ট, কলকাতার কন্ডাক্টর টু কম্পেনসেট ফর লো স্যালারি সেল টিকেটস আনঅফিশিয়ালি সো দ্যাট দে ক্যান শেয়ার দ্য প্রফিটস উইথ বাস ড্রাইভার। এই তো সব কিছুতে হট টিভি, সব কিছুতে বাড়াত বোকাচোদা। ওলা, উবার, ইনড্রাইভ, কিছুটা তোমার পাতি হারামিগিরিও আছে, জাস্ট মানে শুয়োর বাচ্চা হওয়া অভ্যেস হয়ে গেছে বলে। এদের তো মানে সরকারি চাকরির আশায় ছিল সবাই, তারপরে হয়নি, তাই প্রাইভেটে কাজ করতে গিয়ে এখন বিজি মাথায় উঠে সব সময় চোট্টামোর অভ্যেস রক্তে ঢুকে গেছে। এই রক্ত মানে হয় মানে যাবে, হবে না কেউ ব্যর্থ হয় তৃণমূলের গুন্ডা হবে, নয়তো যা যেখানেই যেই অ্যাপেই চালাবে, যেই গাড়িতে চালাবে, তার সবার ওপরের থেকে টাকা মারবে। সবসময় তো অফ অ্যাপ রাইড করতে বলছে, যা ভাড়া তার থেকে বেশি চাইছে, কোনো কিছুতেই স্যাটিসফাইড না। একমাত্র তৃণমূলের গুন্ডা হয়ে চারতলা ম্যানশন তুলবে, সেটাই একমাত্র পছন্দ। এই তো এসে গেছে শ্রীতুদা। হ্যাঁ, প্রচন্ড ঝড় উঠেছে এখানে। হ্যাঁ বুঝতে পারছি, কানেকশনটা কেটে গেছিল। হ্যাঁ আসলে মানে মেডের দিন পুঁজিবাদী ইন্টারনেট যদি না যায় তাহলে শ্রমিকদের নৈতিক জয় হবে কি করে? হ্যাঁ, সেই জন্যই ব্যাপারটা মানে আজকে মনে হচ্ছে হয়ে গেল। তো এইরকম প্রত্যেকটা এবার আছে সফটওয়্যার ক্ষেত্রে, সফটওয়্যার ক্ষেত্রে যে কোনো ছেলে বলে আমরা ব্যাঙ্গালোর চলে যাবো। একটা ছেলে সফটওয়্যারে টিসিএস এখানে কাজ করছে, সে ব্যাঙ্গালোর যদি যাইছে, কেন পড়াশোনা ব্যাঙ্গালোরের স্যালারি বেশি। এবার আমি বললাম ব্যাঙ্গালোরে এখানেও সার্ভিস সেক্টরে আছে, ওখানেও সার্ভিস সেক্টর, ইট ইজ নট যে প্রোডাক্টে কাজ করে। আমি বুঝলাম যে প্রোডাক্টে কাজ করলে তার স্যালারিটা বেশি। ও বা এখানে সার্ভিস সেক্টরে কাজ করে। ঋতু, এই পিছনে জানলাটা একটু বন্ধ কর না। তো এবার ঘটনা হচ্ছে যে যদি নাকি তোমার আমি আমার এখানে যদি ইয়েটা বন্ধ হয়, তোমার এই যদি আমার এখানে প্রোডাক্টেই কাজ করে, তাহলে সে স্যালারিটা পেত। আসলে হচ্ছে প্রোডাক্টে ওখানে যেটা হচ্ছে, ওখানকার যে মার্কেটটা, সেখানে একটা বড় সেকশন অফ ছেলে মেয়ে প্রোডাকশনে মানে প্রোডাক্টে চাকরি করছে। সার্ভিসে কিছু লোক চাকরি করছে, যেমন সার্ভিসে যারা তাদেরও স্যালারি কিছুটা বাড়ছে। এখানে শুধুমাত্র সার্ভিসে আইটি সেক্টর, প্রোডাক্টে নেই। এখানেই গন্ডগোলটা হচ্ছে। মানে আমি বলছি এমন একটা সেক্টর নেই, চার্টার অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে লয়ার, প্রত্যেকের স্যালারি কম।
আপনি তো সিনেমাতেও দেখুন, আমাদের সবচেয়ে বড় হিট সিনেমা লাস্ট 50 বছরে বহুরূপী, সে হিট করে কত টাকা কামিয়েছে না, 17 কোটি। আর কান্তারা একটা মানে লো বাজেট সিনেমা হিসাবে তার বাজেটই 21 কোটি, আর বহুরূপী হিট হয়ে তুলেছে 17 কোটি। আকাশ পাতাল আলাদা পশ্চিমবঙ্গ। আমি সিনেমার কথা বললে তো সিনেমার সবাইকে ছাড়িয়ে চলে যাবে, কারণ ওখানে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী সিনেমায়, তাই সিনেমা স্যালারি সবচেয়ে কম। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে ওদের মতো আত্মঘাতী কেউ নেই। এই ধরুন ওদের কি হচ্ছে, ওরা বেস্ট ট্যালেন্টকে ঢুকতে দেয় না। ওদের টালিগঞ্জের অন্য একটা ইকুয়েশন, ওরা বেস্ট ট্যালেন্টকে ঢুকতে দেয় না। যত আজে বাজে একটার, যেমন ধরুন অনির্বাণ ভট্টাচার্য বলে একজন খুব নাম করেছে আজকাল, পরে শুনলাম ও নাম করেছে কেন, ও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে শেক্সপিয়ার এটসেট্রা এইসব উল্টোপাল্টা বলে। আরে ভাই, শেক্সপিয়ারের উপর গত মানে ভ্রান্তি বিলাসের পর বাংলায় একটা ভালো শেক্সপিয়ারের অনুবাদ তৈরি করেনি, মানে পাঠে দেওয়ার যোগ্য না। দিলে মানে হিন্দিতে যে শেক্সপিয়ারের অনুবাদ করেছে লাস্ট 10 বছর, আমি কয়েকটা নাম বলছি, যেমন হায়দার, বা ওই নাগেশ কুকনুরের যে সিনেমাটা কি জানো, প্রত্যেকটা অসাধারণ, মানে অসাধারণ সিনেমা। দীপিকা পাডুকোন, হ্যাঁ, অসাধারণ সব সিনেমা। বাংলায় যে কটা শেক্সপিয়ারের অনুবাদ করেছে পাঁতে দেওয়ার অযোগ্য। প্রত্যেকটা সিনেমার দুটো উদ্দেশ্য, আইদার যা পুঁজিবাদের প্রকোপ আবার পড়েছে আমাদের ওপর, আমরা খেটে খাওয়া মানুষরা পারছি না আর এই ইন্টারনেট নিতে। তাহলে তো 8:30টায় একাডেমিক ম্যানের সাথে লাইভ স্ট্রিমটাও ভোগে যাবে মনে হচ্ছে। ঝড়ের সঙ্গে ইন্টারনেটের কি সম্পর্ক? কি অবশ্যই ডিশ ইন্টারনেট বোধ হয়। দাদা খুব ঝড়, হ্যাঁ, কিন্তু আমার রয়েছে, তোমার রয়েছে জয় বাংলা, জয় ঝড়, জয় বাংলা। তো সবাই অফলাইনই হয়ে যাচ্ছে। আর আমার বাংলা সইবে না পুঁজিবাদ। হ্যাঁ, বাঙালি তুমি ইন্টারনেট চেনো, শত্রু ইন্টারনেট। সিপিএম এর ঝড়, এই তো অষ্টম বামফ্রন্ট সরকারের ঝড় এটা। ক্লাউড কভার, আমারও রয়েছে জিও ফাইবার। আর ঝড়ে আমার কুকুর ছাদে গিয়ে বাওয়াল করছে। বাবা, এটা কিসের আওয়াজ? কাস্ট সেন্সাস করে, আচ্ছা, বিজেপি এবার কি করে ডিফেন্ড করবে? রাইট উইং ট্র্যাডরা তো বিজেপির পক্ষে না। কথা হচ্ছে রায়তারা কি করে ডিফেন্ড করবে, এবং ডিফেন্ড করে দিয়েছে। কালকে ইয়েতে আদিয়ানচিন্তের শোতে দেখলাম, ওই যে তুষার বলে ছেলেটা, যে কুশল মেহরার পডকাস্ট রেগুলার যায়, সে অলরেডি কি ডিফেন্ড করে দিয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে বাংলা সিনেমার উদ্দেশ্য কোনো এন্টারটেনমেন্ট নয়, উদ্দেশ্য পলিটিক্যাল নিজের যে মতামত আছে, তাছাড়া সেই মতামত মানুষের মধ্যে মানে ইনজেক্ট করে দেওয়া। এবং এই জন্য এটা একেবারে সুপার ফ্লপ। মানে বাংলা সিনেমায়, মানে হিন্দি সিনেমার একজন, মানে তেলেগু আর বাঙালির সংখ্যা সমান, অথচ তেলেগু সুপারস্টার যা পায় তার 100 ভাগের 1 ভাগ পায় বাংলা সুপারস্টার। তেলেগু একজন নায়িকা যা পায় তার 100 ভাগের 1 ভাগ পায়। তো আমি যেটা বলে, এবং শুধু না, ভীষণ রকম এক্সপ্লয়েটেশন। আর এই এক্সপ্লয়েটেশন ঠেকাতে নেক্সট যেটা সমস্যা হচ্ছে, সেটা হলো এরা সাহায্য নেয় ট্রেড ইউনিয়নের, এন্ড দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। মানে আমি বলছি, ট্রেড ইউনিয়ন ইজ নট দি সলিউশন। এবং এখানে আমি আরেকবার নিয়ে আসবো সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এবং আমি বলছি এক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারকেও এই ব্যাপারটা একটু সতর্ক হতে হবে। এবং আমি এক্ষেত্রে কিন্তু আরেকবার সফটওয়্যার ইন্ডাস্ট্রির আমি একটা উদাহরণ নিয়ে আসবো। আজকের দিনে কিন্তু সারা ভারতবর্ষেই একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যে এই মানে সফটওয়্যার, মানে হোল ইন্ডিয়াতে কিন্তু স্যালারিটা সেভাবে বাড়ছে না। এটা একটা সমস্যা। মানে বহু লোক কাজটা পাচ্ছে কিন্তু স্যালারিটা বাড়ছে না। ঘটনা হচ্ছে এখানে কিন্তু ক্যাপিটালিস্টরা বলছে যে কলেজ থেকে ভালো স্কিল দিচ্ছে না, এবং সেই স্কিলের জন্য আমরা এদের মায়না দিচ্ছি না। সোশ্যালিস্টরা বলছে যে আমাদের ইন্ডিয়াতে কোনো প্রপার লেবার ল নেই, সেই লেবার ল নেই বলে আমাদের দেশে স্যালারি ঠিকঠাক দেওয়া হচ্ছে না। কিন্তু আমি বলছি ইট ইজ নট অনলি লেবার। আপনাকে 1 সেকেন্ড থামাতে হবে। আপনি একটু কথা বলতে থাকুন। আমার কুকুর ছাদে একা, আমি ওকে একটু ঢুকিয়ে ছাদের দরজাটা আটকে দিয়ে আসি। ঠিক আছে, তুমি এসো, আপনি বলুন।
হ্যাঁ ওয়েট করছি। এসো আপনি বলুন। ঘটনা হচ্ছে যে এরপর মানে এখানে যে ঘটনাটা ঘটছে যে সোশ্যালিস্টরা বলছে যে লেবার ল নেই, লেবার ল অ্যাবসেন্ট, এবং সেই জন্য এই সমস্যাটা হচ্ছে ওরা বলছে। কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেখানে কি লেবার লর কোনো দরকার ছিল? সফটওয়্যার ইন্ডাস্ট্রি মোস্টলি তৈরি হচ্ছে যেখানে লেবার লর কোনো ফ্যাক্টর ছিল না। ওটা হচ্ছে লেবার ল না থাকার পরেও তারা কিন্তু কোনোদিন কমপ্লেন করেনি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেন এসিজেড, কেন লেবার ল অ্যাপ্লিকেবল না। কারণ তাদের স্যালারি সবচেয়ে বেশি ছিল 90-এর দশকে এবং তারপরের দশকে। শুধু তাই না, আমি এবার ওদিকের পার্টটাও বলি। সেটা হচ্ছে যে সেই সময় ইন্ডাস্ট্রি একটা ছেলেকে, আনকোড়া ছেলেকে ট্রেন করে, তাদের এত ডিমান্ড ছিল যে একটা আনকোড়া ছেলেকে ট্রেন করে তাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে কাজ করাতো। যেমন ধরা যাক 1994-এর টিসিএস। 1990-তে টিসিএস আমাদের পাড়ার একটি ছেলে আইআইটিতে 89 র্যাঙ্ক করে, যাদের আইআইটিতে কম্পিউটার সায়েন্স পড়তো, তাকে রিক্রুট করে। তখন ভাবা, মানে আজকের দিনে ভাবা যায় না যে আইআইটি কম্পিউটার সায়েন্স ছেড়ে সে টিসিএস চাকরি করবে, কিন্তু সেই সময় কিন্তু তারা টিসিএস এ চাকরি করতো। 91-এ যখন রিফর্ম এলো, 92, 93, 94-এ দেখা যাচ্ছে যে টিসিএস এর মতো কোম্পানি সারা ভারতবর্ষের নট অনলি আইআইটি, নন আইআইটি যে কলেজেস গুলো আছে সেইখান থেকে মেটালার্জি, মাইনিং, সিভিল থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট থেকে ছেলে নিচ্ছে। এবং শুধু ছেলে নিচ্ছে না, সেখান থেকে যাদের নেওয়া হচ্ছে তারা সবাই আনকোড়া। আমি আবার বলছি, 1994-এ যাদের প্রথমবার টিসিএস রিক্রুট করলো, মানে ইন্ডিয়ান হিস্ট্রিতে টিসিএস প্রথম যখন রিক্রুট করলো, মাস রিক্রুট 94-এ, সেটা রিক্রুট করেছে টিসিএস কিন্তু আনকোড়া ছেলেদের, যারা কম্পিউটার জানতো না, শুধুমাত্র অ্যাপটিটিউড, ম্যাথস আর ইংলিশের টেস্ট নিয়ে তাদের নিয়েছে এবং নিয়ে তাদের ট্রেনিং করিয়ে তারা ওই ইন্ডাস্ট্রিতে তাদের চাকরি করেছে। তাদের বহু ছেলে মেয়ে আছে যারা এখনো পর্যন্ত চাকরি করছে, লাস্ট 30 বছর চাকরি ছাড়েনি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এক্সকিউজটা আজকের যে ইন্ডাস্ট্রি দিচ্ছে যে আমরা মায়না দিচ্ছি না তার কারণ ছেলেদের স্কিল নেই, কলেজ থেকে স্কিল শিখে আসেনি, দ্যাট ইজ নট ট্রু। অ্যান্ড সেকেন্ডলি, ইন্ডাস্ট্রিতে লেবার ল নেই বলে এক্সপ্লয়েট করা হচ্ছে সেটা না, আসল কথা হচ্ছে ডিমান্ড এবং সুযুক্ত এটা আমার কাছে। তবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপারটাই সমস্যার। ওভার স্যাচুরেশন আছে মার্কেটে, সবাই সব পিএইচডি আর ইঞ্জিনিয়ারে ভরে গেছে একটু মার্কেট, তাই এত হায়ার করে লাভ নেই। ফ্রেশার রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং বেসড অন অ্যাপটিটিউড এখনো সেটা করে। টিসিএস ইজ দ্য বেস্ট when it comes to this. In the next 10 years until mid 2030s, jobs, layoffs, eco stagnation, manufacture upheaval সবই হবে। গিগ ইকোনমি, ফ্রিল্যান্স। কেন্দ্র সরকার ব্যবস্থা করবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে রিজার্ভেশন এনে। হোক ওইটা, মজা হবে। ঝড় বৃষ্টির মধ্যে ইন্টারনেটের খুব খারাপ অবস্থা হবে। এটা প্রেডিকশন নাকি? তো সনাতন ইকোনমিক্স মনে হচ্ছে দাদা। বাট এটা তো সত্যি যে 95% ছেলেপুলে ইঞ্জিনিয়ারিং এর অ্যাকচুয়ালি স্কিল্ড হয় না। মানে ওটাই সুদীপ্তদা বলছে যে আগেও যখন টিসিএস নিয়েছিল তখনও তারা স্কিল্ড ছিল না, কিন্তু তাহলে এখনো স্কিলটাই শোনা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন এত বেশি ছেলেই আছে যে বেসিক ইঞ্জিনিয়ারিংটা জানে, তা তাদেরকেই নিতে হবে। তো এক্সট্রা স্কিল সেরকম কি করে আর হবে? সবাই তো একই সাথে একই কলেজেই পড়ছে। দিস ইজ অলসো মাস্টার স্ট্রোক ফ্রম মোদি, হি ডাজ নট ওয়ান্ট ইউ টু টক অন 1st May। হ্যাঁ, মে দিবসের ঝড়, এটা অষ্টম বামফ্রন্ট সরকারের ঝড়, এটা আসছে যে ঝড়টা 26-এ। আর কি কি কমেন্ট এসছে দেখি। হ্যাঁ, আমার ডগে খুবই ফান করছিল পুরো। আমি ভেবেছি তো বৃষ্টিতে উড়ে ভিজে ফিজে গেল বোধ, আমি তো সেই জন্যই তাড়াতাড়ি গেলাম। ও দেখি শুকনো, বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি, আরামসে হাওয়া ফাওয়া খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে আর দরজা দুমদাম হচ্ছে। দিলুদা টিএমসিতে আর তাই আর ঝড়। হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন ছিল সুদীপ্তদার জন্য। সে তো প্রাকৃতিক দুর্যোগের সামনে আমাদেরকে তো সবাই নতি স্বীকার করতেই হবে। আজ আমাদের মাথা নত করার দিন। গ্র্যাভিটি বলছে সনাতন ইকোনমিক্স সবাইকে রক্ষা করবে, সবাই ফুল মালা প্যারার দোকান দেবে। হ্যাঁ সেটাই, কনজামশন ইকোনমি, টেম্পল ইকোনমির আমরা সবাই অংশ হব। কাল আগের দিনই তো বলেছেন সনাতন ইকোনমিক্স যে
কুল ডিউটি, জাতি ডিউটি করতে হবে, তাতে সব ফেস্টিভ্যালে যেতেই হবে, ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতেই হবে, ফ্রি সার্ভিস দিতে হবে, নয়তো কোনো রাইটস থাকবে না। এটা ওনার দাবি এবং প্রেডিকশন। তুষার ভাই ইজ লজিক্যাল দো, এই তো এসে গেছে সুদীপ্ত দা। আরো একবার ফেস করতে হবে না, এই নিয়ে 3 বার হলো তো, 3 বারে 4 হবে আর কি। আমাদের ওই একবার বন্ধ হয় ওপেন হয়, আজকে এটা ভেরি সরি ফর দিস। হ্যাঁ তো হবারই হচ্ছে যে আমি বলছি যে তাহলে কি রিফর্ম আনতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। আচ্ছা সুদীপ্ত দা, আপনার লাস্ট যেখানটায় কেটে গেছিল কথাটা, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সাপ্লাই আর ডিমান্ড, যে আপনি কি মিন করছিলেন যে অনেক বড় বেশি ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, আমি বলছি সাপ্লাই আর ডিমান্ডটা হলো মেইন ক্রাইটেরিয়া, এখানে আর কোনো ক্রাইটেরিয়া নেই। সাপ্লাই আর ডিমান্ডটা হলো মেইন ক্রাইটেরিয়া, এখানে আর কোনো ক্রাইটেরিয়া নেই। যদি প্রপার ডিমান্ড থাকবে তাহলে লেবার ল কোনো ফ্যাক্টর না, এবং যে কোম্পানির ওনার সেই জিনিসটা ম্যানেজ করে তাকে ট্রেনিং দিয়ে কাজ শেখাবে। এবার আমি আসি যে এক্সকিউজটা কারা দেয়। সবচেয়ে বেশি এক্সকিউজ দেয় মার্কেটে লারসেন অ্যান্ড টুব্রো বলে একটি কোম্পানি আছে, যারা কনস্ট্রাকশনের নাম্বার 1। তারা বলে যে সারা দেশে সিভিল ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না, সিভিল ইঞ্জিনিয়াররা পাস করে অন্য সেক্টরে চলে যাচ্ছে, ওদের ওই পচা ইন্ডাস্ট্রিতে চাকরি করে না। কেন করে না এটাও জানা দরকার, যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমটা কোথায়। আজকে গত 4 বছর ভারতবর্ষে 11 লক্ষ কোটি টাকা করে ইনভেস্ট করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। হ্যাঁ সেটাই তো। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি নেই কেন? যখন আমরা পাস করেছিলাম তখন সিভিলে 1 টাকাও ইনভেস্ট হতো না, সেখানে 11 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, তাহলে চাকরি নেই। ঘটনা হচ্ছে একটা ঘোড়াতে আপনি যদি জল ঢালেন এবং তার নিচে যদি ফুটো থাকে তাহলে তো জল বেরিয়ে চলে যাবে। এখানেও ঠিক সেই জিনিস হচ্ছে। ব্যাপারটা কি এবার জানতে হবে। ভারতবর্ষে পিডাব্লিউডি, ইরিগেশন, পাবলিক হেলথ বা ধরুন সেন্ট্রাল পিডাব্লিউডি, এনএইচআই, এসব জায়গায় যেভাবে এনএইচআই তো অন্যভাবে শুরু হয়েছে। এখানে যেভাবে কাজ হয়, কন্ট্রাক্টররা একটা কাজ ধরে কন্ট্রাক্টররা কোনো ইঞ্জিনিয়ার রিক্রুট করে না। ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে, আমি একদম খোলাখুলি বলছি, তাদের সঙ্গে একটা চুক্তিতে আসে যে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনারা যে টাকা স্যালারি পান আমি সেই টাকা স্যালারি দেবো, আপনারা আমার কাজটা করে দিন। মানে কন্ট্রাক্টররা শুধু কাজটা নেয়, বাকি কাজ দেখার দায়িত্ব ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বা জুনিয়র ইঞ্জিনিয়ারদের। আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলে 1.5% বা 2% আপনাকে আমি ঘুষ দেবো। এইভাবে ভারতবর্ষের কন্ট্রাক্টর ইন্ডাস্ট্রিটা চলে। যার ফলে হচ্ছে কি, যখন কাজ ছিল না তখনও সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ ছিল না। আজকে 11 লক্ষ কোটি টাকা ঢালা হচ্ছে, তখনও সিভিল ইঞ্জিনিয়ারদের বাজারে কোনো চাকরি নেই। কারণ টেন্ডারে লেখা হচ্ছে যে আমি 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নেবো, 5 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেবো, এটসেট্রা, কিন্তু সে একটা লোক রিক্রুট করে না। সে ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে তাকে ঘুষ দিয়ে, বা সে দেখছে ঘুষ তো আমায় এমনিও দিতে হবে, অমনিও দিতে হবে, তার থেকে কাজ করি। এটা বহুদিনের পুরো একটা স্টাইল, তারা ওই টাকাটা দিয়ে দেয়, এবং ওই টাকাটা দিয়ে তারা কাজটা যেহেতু করিয়ে নেয়, সেহেতু এই সেক্টরে এবার তাহলে হোয়াটস আ ওয়ে আউট? আপনি কজনকে ধরে জেল ঢোকাবেন? ওয়ে আউট হলো সেবির মতো, যেটা নাকি শুনলে এখন আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আবার খুব খেপে যায়, আবার নতুন একটা রেগুলেটরি অথরিটি। সেবির মতো একটা ইনফ্রাস্ট্রাকচার একটা রেগুলেটরি অথরিটি দরকার, যেখানে প্রত্যেকটা যে কটা টেস্ট আছে প্রত্যেকটা টেস্ট করে, এবং প্রত্যেকটা কাজের জন্য আপনারা যে লোকগুলোকে রিক্রুট করা দরকার, প্রথমত তাদের যে স্যালারি দিচ্ছেন প্রত্যেক মাসে তার এনইএফটি জমা করতে হবে আপনাকে। যেমন সেবিকে যেমন প্রত্যেকটা ছোট ছোট কোম্পানি যেমন সেবিতে তাদের জমা করে, এই নয় যে সে প্রত্যেকদিন সেটা চেক করবে, কিন্তু আপনাকে জমা করতে হবে যে আপনি এতগুলো লোককে রিক্রুট করেছেন। আপনি যদি এতগুলো লোককে মায়না দেন এবং তারা যদি প্রত্যেক মাসে কাজ করে, তাদের ডিউটিটা পালন করে, এবং সেগুলো যদি প্রত্যেকটা ওখানে জমা করে ওদের ডেটাবেসে, তবে আপনি পারফরমেন্স গ্যারান্টি পুরো ছাড়বেন 10%। আর যদি সেইটা না করেন, পারফরমেন্স গ্যারান্টি যদি তার আগেই আপনি ছেড়ে দেন, তাহলে যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার আছে সে বিপদে পড়বে। মানে আমি বলছি সামথিং লাইক দ্যাট। আপনি যদি রেগুলেটরি অথরিটি না করেন, তাহলে যেটা হচ্ছে, তাহলে মার্কেটে লোক চাকরি পাচ্ছে না। এবং আপনি দেখবেন যে যতবার পৃথিবীতে ইকোনমিক ক্রাইসিস এসছে, তারা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেছে, যেটাকে কিনশিয়ান থিওরি বলে, যে এক্সপেনশন মাল্টিপ্লাই, গভর্নমেন্ট টাকাটা ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচারে, যাতে নাকি একটা দেশের গ্রোথ হয়, মানে মানুষের হাতে টাকা আসে। আমাদের দেশে সেটা হচ্ছে না, কারণ আমাদের সেই 100 বছরের ব্রিটিশ জামানার যে পুরনো আইনটা আছে, যে মেথডটা আছে, সেটা চেঞ্জ হচ্ছে না। আমাদের এনএইচআই তে কিন্তু এই সিস্টেম নেই। এনএইচআই তে কিন্তু কনসালটেন্ট রাখতে হয়, তারা চেক করে এটসেট্রা, এগুলো চলে। কিন্তু পুরনো যে ডিপার্টমেন্ট গুলো আছে যেখানে কাজ চলে, সেখানে এই ধরনের করাপশনের জন্য হচ্ছে না। এখানে আপনার একটা রেগুলেটরি অথরিটি দরকার, মানে ইটস নট যে গভর্নমেন্ট রোড চেক করবে, কিন্তু আপনার এই ডিউটি, এই টেন্ডার, এতগুলো লোক, এই কাজ, প্রত্যেকটা সে সাইন করে এখানে প্রত্যেকটা ডকুমেন্টসে জমা করবে। সে যদি জমা না করে, তাহলে 5 বছর পর হি উইল বি হেল্ড রেসপন্সিবল।
এই জিনিসটা যদি না হয়, আমি আপনাকে বলছি কয়েকদিন আগে দেখেছেন ব্যাংককে একটা ভূমিকম্প হয়েছে, সবকটা বাড়ি ভেঙে পড়েছে। ওই ধরনের ভূমিকম্প যদি এই মুহূর্তে হয়, আমি আর আপনি আমরা দুজনেই মরবো, আমরা যে বাড়িতে আছি। কারণ এখানে কোনো রুল মানা হয় না। এই জায়গাটাকে আনতে হবে। ঠিক ম্যানুফ্যাকচারিং সেক্টরেও তাই। আজকে ধরুন মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়াররা পাস করে কোনো চাকরি নেই, বায়োটেকনোলজি পাস করে কোনো চাকরি নেই, কারণ রিসার্চ হচ্ছে না। আরেকটা জিনিস হলো রিসার্চ। গভর্নমেন্ট ধরুন মানে মাইনরটার সঙ্গে দেখুন কিভাবে মানে পলিসিটা রিলেটেড, আমি সেটা বলছি। ধরুন আমাদের দেশে 2% মনমোহন সিং যাওয়ার সময় একটা রুল করে চলে যান, 2% প্রফিটের টাকা একটা কোম্পানিকে দিয়ে যেতে হবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা মোস্টলি মানে ঘুষ দিতে বেরিয়ে যায়, ছোট ছোট এনজিও ফেনজিও এরা এই পয়সাটা খেয়ে যায়। হ্যাঁ, কারণ তো আলফাল পার্ক বানাবে, ভুল ভাল অবাস্তব জিনিসপত্র যেগুলো কোম্পানির করার কথা না, ওগুলো সরকারের করার কথা। সেইটা একটু আগে যেটা বললেন সেটা। এবার ঘটনা হচ্ছে যে ওইখানে ওই যে খরচ যেটা আছে ওটাকে আর&ডি তে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, মানে ইনিশিয়ালি আর&ডি অর কর্পোরেট আর&ডি অর সিএসআর, যে তুমি যদি আর&ডি তে ইনভেস্ট করো তাহলে তোমার সিএসআর থেকে সিএসআর এর পয়সা দিতে হবে না। তবে যেসব কোম্পানি আর&ডি দরকার তার আর&ডি টা করবে। যেমন একটা এক্সাম্পল দিই, কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে যে চিপ বা কিছু একটা মানে জিনিস মোবাইলের, সেটা বিদেশ থেকে যাতে ডিউটি ফ্রিতে আসে তার জন্য বহুদিন ধরে আমাদের এখানকার চেম্বার অফ কমার্স গুলো চাপ দিচ্ছিল নির্মলা সীতারামন থেকে, এবং নির্মলা সীতারামনজি সেগুলোর উপর ডিউটি ফ্রি করে দিয়েছে। যেমন কি লস হলো, একটা হলো ডিউটি ফ্রি, গভর্নমেন্টের একটা ডিউটি লস হলো এখানটায়। তার বদলে এদের যদি বাধ্য করা হতো যে ভাই তোমরা আইআইটি বা অন্যান্য যে ইনস্টিটিউট আছে সেখানে তোমরা এই টাকাটা রিসার্চে লাগাও, তাহলে হতো কি 5 বছর সিএসআর না গিয়ে যদি ওখানে লাগাতো তাহলে 5 বছর পর ওই জিনিসটা আমরা নিজেরা তৈরি করতে পারতাম। আমাদের কিছু লোক চাকরি পেত, কিছু লোক কোর্স সেক্টরে কাজ করতো, কিছু লোক হায়ার এডুকেশন করতো, এবং সেক্ষেত্রে এবং এক্ষেত্রে রিসার্চের কিন্তু একটা বড় চেঞ্জ আসতো। যেমন আমাদের দেশে কেউ মাস্টার্স বা রিসার্চ করতে যায় না, কেন? কারণ আমাদের অধিকাংশ শিক্ষক অসৎ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে অধিকাংশ শিক্ষক অসৎ। তারা কি করে, তারা তাদের কাছে যারা রিসার্চ করে তাদের দিয়ে বাড়ির রেশন দোকানে দাঁড় করায় বা ধরুন জামা কাপড় কাচায়, এইসব করায় আর কি। যে জন্য আমাদের দেশে কেউ পিএইচডি করতে যায় না। অধিকাংশ মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এই রিসার্চ করায় তারা এইগুলো, এবং আরো বাজে কাজ করায়, সেগুলো আমি আর এখানে বলছি না, সেগুলো বুঝতেই পারছেন, শুধু মহিলাদের না পুরুষদেরও। তো এবার ঘটনা হচ্ছে যে এইখান থেকে বাঁচার জন্য এবার যদি আপনি রিসার্চে ওই টাকাটা দেন একজন টিচারকে, যে দেখুন আপনি রিসার্চ গ্রান্টটা প্রাইভেট থেকে পাচ্ছেন, আপনি এখান থেকে টাকা নিয়ে রিসার্চ করুন, 3 বছরের মধ্যে আপনাকে রেজাল্ট দিতে হবে। ও তখন ওই ছেলেটাকে ও ইয়েতে পাঠাবে না, ওর ছেলেটাকে ও তখন ওই আপনার ইয়ে করতে পাঠাবে না, ওই রেশন দোকানে দাঁড় করাতে পাঠাবে না, এবং ছেলে মেয়েরাও ইন্টারেস্ট নিয়ে ওই রিসার্চে যাবে। আমি বলছি পলিসিতে এই ধরনের চেঞ্জ আনতে হবে। এইভাবে আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই, আপনি রিসার্চের যে ডিমান্ডটা, হায়ার এডুকেশনের ডিমান্ডটা, এটা আপনি ক্রিয়েট করছেন। আজকে কি হচ্ছে, আপনি হায়ার এডুকেশনে যাচ্ছেন, কেউ হায়ার এডুকেশনে যেতে চাইছে না, ভালো ছেলেমেয়েরা হায়ার এডুকেশনে ইউএসএ তে বা ইউকে তে পড়তে যাচ্ছে। পিএইচডি তো মানে ভুলে না, যার একদম খুব বিপদ নেই, বাড়িতে সংসার চালাতে হবে, প্রাইভেট টিউশন করতে ভালো লাগে না, সে রিসার্চে যায়। আর টিচারও দেখে এর দ্বারা কিছু হবে না, চলো রেশন দোকানে লাইন দেওয়াই। পরবর্তীকালে তারাই এসে অধ্যাপক হচ্ছেন, বড় একটা কালো চশমা পরে এসে বসবেন টেলিভিশনে এইবি আনন্দে যে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। সেটা পড়াশোনা করে তার নিজের সাবজেক্ট, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এইবি আনন্দ রিপাবলিক বাংলা এসে বসে গেল সে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। আর সুদীপ্ত দা, এই যে আপনি শুরুতেই বলছিলেন না যে কলকাতাতে স্যালারি কমের একটা জাস্টিফিকেশন দেয় লেফটিস্টরাও, তৃণমূল সমর্থকরাও, যে এখানে তো সবকিছু দামই কম, তো স্যালারি কম হলে কি আসে যায়। কিন্তু একটা জিনিস তারা ভুলে যাচ্ছে যে মানে তারা জানে হারে হারে তারাও তো সবকিছু কেনেই। মানে অ্যামাজনে আলটিমেটলি আমি তো জিনিসপত্র সারা ভারত থেকে কিনবো, সেগুলো তো আমাকে তাহলে কম দামে আরেকটু খারাপ জিনিস কিনতে হচ্ছে, যেটা বাকি রাজ্যের আমার সেম চাকরি করা আমার লেভেলের আমার কোয়ালিফাইড ছেলেকে অতটা খারাপ জিনিস কিনতে হচ্ছে না, কারণ তার হাতে বেশি টাকা আছে। কারণ অ্যামাজনে যে আমি সারা দেশের থেকে যে প্রোডাক্টগুলো কিনছি সেটা সে তো আর আমি কম স্যালারি পাই বলে, কলকাতায় থাকি বলে আমাকে এখানে 20 টাকায় ডিম ভাত দেয় বলে আমাকে তো কম টাকায় সেই জিনিসটা বিক্রি করবে না। আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং তো পড়ছেই। এটা একটু বোঝাই, এটা প্রথমত হলো যে যদি রান্না করে কেউ খায় তাহলে কলকাতার দাম কিন্তু সমান। কেউ যদি রান্না করে খায় কলকাতা, দিল্লি, বোম্বে মোটামুটি কিন্তু খরচা মোটামুটি সমান। তাহলে কোথায় হচ্ছে সমস্যাটা, যখন আমি কোন একটা হাত ঘুরে আসছে, মানে সিঙ্গাড়াটা যেহেতু একটা লেবার লাগছে, লেবারের যেহেতু কস্ট বোম্বেতে বেশি কলকাতায় কম,
সেহেতু বোম্বে সিঙ্গারার দাম 20 টাকা, কলকাতার সিঙ্গারার দাম 5 টাকা। কারণ কলকাতায় যে লোকটা সিঙ্গারা বানায় ওকে আমি এমন টাকা মায়না দিই যে ও থাকে ইয়েতে রেলের বস্তিতে ঝুপড়ি নিয়ে। কলকাতায় স্যালারি কম, প্রথমত হলো কলকাতায় লোকের ইনকাম কম বলে কলকাতায় জিনিসপত্রের দাম কম। কলকাতার থেকে মসলন্দপুরে জিনিসের দাম কম, তাহলে যান মসলন্দপুরে গিয়ে থাকুন আর কি। দেখুন এই প্রসঙ্গে একটা কথা বলি, মানুষ কিন্তু এই স্যালারির এবার সেকেন্ড পার্টে আসে। মানুষ গরিব হয়ে জন্মায় না, মানুষ গরিব প্লেসে জন্মায়। আপনি যদি কলকাতায় জন্মান ইলেকট্রিশিয়ান, আপনি যে টাকা মায়না পাবেন, আপনি লখনৌতে গেলে সেম ইলেকট্রিশিয়ান তার ডাবল টাকা মায়না পাবেন, খরচ করবেন বেশি, আরো 5টা লোকের টাকা বাড়বে। আপনি লখনৌ থেকে দিল্লিতে গেলে আপনার টাকা আরো ডাবল হবে। একই ইলেকট্রিশিয়ান, একই কাজ করছেন, একই এক্সপার্টাইজ। আপনি যদি দুবাইতে যান টাকা আরো ডাবল হবে, আপনি যদি নিউ ইয়র্কে বা টোকিওতে যান আপনার স্যালারি আরো বাড়বে। সেই জন্য ওখানে জিনিসের দাম আরো বেশি। মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে মানুষ কিন্তু জন্মায় আপনার গরিব জায়গায়, গরিব জন্মানো বলে সে গরিব হয়। মানুষ গরিব হয়ে জন্মায় না। পশ্চিমবঙ্গে জন্মেছি বলে আমরা সবাই গরিব। আমি একজন লোকের ধারণা করে নেয় যে আমি বোধহয় খুব খারাপ স্যালারি পাই। মানে আমি একজন সঙ্গে থাকতাম, লোকের ধারণা ছিল যে নিশ্চয়ই কলকাতায় মায়না কম পায় সেই জন্য বাবা আমার সঙ্গে থাকে। সেটাই, এটা সমস্যা একটা। কলকাতায় চাকরি মানে লোকে কম মায়না পায়, এটা একটা মানে ধারণা হয়ে গেছে লোকে। আমি একজন অধ্যাপককে চিনি, তিনি কলকাতায় না পশ্চিমবঙ্গে কোনো একটা কলেজে কিছুদিন পড়িয়েছেন এবং তারপরে দিল্লিতে পড়িয়েছেন। তো দিল্লিতে প্রথম যখন উনি প্রফেসরশিপের জন্য আর কি মানে রেজিউমে ইন্টারভিউ এই ফেজে রয়েছেন, সেই সময় ওনার সিভি দেখে আর কি ভেবেছে যে জালি ডকুমেন্ট নিয়ে এসছে, আসলে প্রফেসরই না আর কি। ওর স্যালারি স্লিপ দেখে নাম্বার সংখ্যা দেখে বিশ্বাস করতে চাইনি যে এরকম স্যালারি হয় নাকি প্রফেসরের ওরকম কোয়ালিফিকেশনে। তো সে ভেবেছে জালি পুরো সার্টিফিকেট নিয়ে এসছে। না, এখানে আরেকটা সমস্যা হচ্ছে, স্যালারি কি করে প্রাইভেটে বাড়ে। গভর্নমেন্টে যখন একটা পে কমিশন আসে তখন কিন্তু প্যারালালি প্রাইভেট স্যালারি বাড়ায়। যেমন 2006 নাগাদ যে পে কমিশনটা এসেছিল, মানে নরসিংহ রাও যখন আসেন, নরসিংহ রাও এবং অটলজি 2004 পর্যন্ত একটা বড় গ্রোথ আনায়। 2006-তে যে পে কমিশনটা এসেছিল সেখানে একটা হিউজ ইনক্রিমেন্ট এসেছিল আমাদের দেশের সময়। যেই 2006-তে ইনক্রিমেন্টটা আসে তখন প্যারালালি প্রাইভেট যে সেক্টর তারা কিন্তু স্যালারিটা বাড়াতে মানে বাধ্য হয়েছিল। পশ্চিমবঙ্গে বহুদিন ধরে অসীম দাশগুপ্ত, তার আগে মানে অশোক মিত্র, তার আগে যুক্তফ্রন্ট আমলে আরো ভয়ঙ্কর জিনিস ছিল, সেটা আমি পরে বলছি। এরা এত কম স্যালারি দিত যে প্রাইভেটের একটা লোক দেখছে যে না তাহলে আমি তাহলে আরো কম স্যালারি দিই। মানে গভর্নমেন্টের স্যালারিটা বাড়লে লোকে যাতে গভর্নমেন্টে না চলে যায়, বা যদি সেখানে সাফিসিয়েন্ট গভর্নমেন্ট বা পিএসইউতে স্কোপ থাকে তখন প্রাইভেট কিন্তু কিছুটা স্যালারি বাড়ায়, অন্তত মানে যেখানে একটু বেটার ইন্ডাস্ট্রি আর কি। এখানে তো ইন্ডাস্ট্রি নেই। তারপর গভর্নমেন্টে কি হচ্ছে যে সরকারে যারা টিচার নিচ্ছে সেই টিচাররা দিয়ে পাচ্ছে না, যারা পার্মানেন্ট, যারা যোগ্য তারা পাচ্ছে না, যোগ্যরা বাধ্য হচ্ছে প্রাইভেট স্কুলে যেতে। প্রাইভেট স্কুলে তার ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি, তাদের মায়না কমিয়ে দিচ্ছে। প্রচুর প্যারা টিচার নেওয়া হচ্ছে, প্যারা টিচারদের মায়না এত কম, একটা এমএসসি ছেলে কনফিউজ হয়ে যাচ্ছে আমি কোথায় যাবো। কলেজে গত 14 বছর প্রায় রিক্রুটমেন্ট নেই কলেজ ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট কমপ্লিটলি জালি, ওখানে মানে কোনো ঠিক ঠিকানা নেই কিছু। আর কলেজে যে ইউনিভার্সিটি হয় কলেজ সার্ভিস কমিশনে, কলেজে এখন কি করছে, কি ফ্যাস না কি একটা নতুন সিস্টেম বের করেছে, 1/4 স্যালারি। এবার আপনি যদি একটা লোক যদি 1/4 স্যালারি পায় কলেজে, সেই লোকটা তো প্রাইভেট টিউটর হিসাবে ডিমান্ড করতে পারবে না ভালো টাকা। সে দেখছে আমার আরো আরেকটু দরকার, কারণ আমার খাওয়ার জন্য প্রাইভেট টিউশন দরকার। আমি বলছি আজকের দিনে একটা টাইমে আপনি বেঙ্গলে ইন্টেলেকচুয়াল না, কারণ আজকে যে যারা প্রফেসরই করছে গভর্নমেন্ট চলেছে তাদের অবস্থা এত খারাপ তারা ভাবতে পারছে না। কারণ একটা লোক যখন দেখছে যে এই কন্ট্রাক্টে যে প্রফেসর নেওয়া হচ্ছে, এরা কমপ্লিটলি একজন প্রিন্সিপালের কাছে স্লেভ, তারা রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের কাছে তারা স্লেভ, যেজন্য তারা তাদের যে সাবজেক্টটা সেই সাবজেক্টে তারা চিন্তা ভাবনা করতে পারছে না। ফলে আপনি আজ থেকে 20 বছর পর এই গতকাল পুরবিরায় গতকাল সুভাষচন্দ্র বোসের একটা বই বের করলেন আপনার ইয়েতে রামকৃষ্ণ মিশনে পরশুদিন। ওখানে দেখলাম পুরোনো দিনের সব বড় বড় প্রফেসর এসছে না। আমার ঘটনা হলো যে আমরা যেদিন রিটায়ার করবো সেদিন কিন্তু ওই ক্যালিবারের লোক আমরা আর পাবো না, কারণ আমাদের সময়কার যারা বেশ তারা চলে গেছে ইউএস ইউকেতে। আমাদের ভর্তি যারা তারা পড়াতো আলিমুদ্দিন ধরে, তারপর যখন এই মমতা ব্যানার্জির জামানা এলো তখন ভর্তিরাও চান্স পায়নি। মানে অকশন হয়েছে কে কত কম টাকা নেবে। ম্যাডাম আমি 10,000 টাকা নেবো, 8,000, ম্যাডাম 6,530 তুই জয়েন কর। ফিজিক্সের প্রফেসর মাসে 6,530।
এখন এই লোকগুলো তো ভাবার সময় পাবে না। আপনি দেখুন না ভাবার সময় সমস্যা আসছে। আপনি আজকে যদি আইআইটির ফিজিক্স বা কেমিস্ট্রি কাউকে পড়াতে যান বা ম্যাথমেটিক্স, আপনি কোনো বাঙালি টিচার পাবেন না। যাদের পাবেন তারা ফিজি থেকে বা কোটা থেকে ট্রেনিং নিয়ে এসছে, মানে এখানকার ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট আপনি পাবেন না। আচ্ছা, আপনার কলকাতায় তৈরি হওয়া, কলকাতা স্কুলে, আমি বলছি কলকাতা স্কুলে সারা জীবন পড়িয়েছে এমন টিচার আইআইটি বা জেই মেন্স বা নিট এইসব পরীক্ষা পড়াতেই পারবে না। সে তো বটেই, কারণ এখানে ভালো টিচার নেওয়া হয় না। একদমই ভালো টিচার তখনই পাবেন যে লোকটা 10 বছর ধরুন ফিজিতে ট্রেনিং নিয়ে এসছে বা 10 বছর আপনার কোটায় ট্রেনিং নিয়ে এসছে তারা। এবার আমি বলছি এই করে করে মার্কেটটা সিঙ্ক করছে এবং প্রত্যেকটা, আমি বলছি মে দিবস, আমি আবার প্রথম জায়গায় আসি, মে দিবস বাঙালির কাছে একটা রসিকতা। এখানে স্যালারি সবচেয়ে কম ভারতবর্ষে, এখানে খাটনি সবচেয়ে বেশি, এক্সপ্লয়টেশন সবচেয়ে বেশি এখানে, মানে আমি বলছি মানে একদম সব দিক দিয়ে মানে একটা ডিজাস্টার। অথচ মে দিবস কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গে পালিত হয়, আর সেকেন্ড বোধহয় কেরালায় পালিত হয়, ত্রিপুরায় এখন হয় নাকি আমি জানি না। ঠিক আছে, এবার বাকি সবাই পয়সা দিচ্ছে, বাকি সবাই ওয়ার্ক কালচার বেটার, তারা মে দিবস পালন করে না। এইখানে আমরা মানে দাঁড়িয়ে আছি আর কি। আর আমি অবাক হলাম জেনে যে মানে বেঙ্গলে ওভারঅল সবকিছুতে সব অবস্থাতেই সব প্রফেশনে অবস্থা খারাপ তো জানতামই, কিন্তু আপনি বাকি সব প্রফেশনে যেভাবে যেই ভাবে খারাপ অবস্থা বললেন সেইগুলোই আমি জানি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও খারাপ, মানে এক্স্যাক্ট সেম সমস্যাই, যে আপনি ভালো সিনেমা যে নেই বলছেন একই ব্যাপার। হ্যাঁ, দুদিনের মধ্যে স্ক্রিপ্ট চাই, মিউজিক দুদিনের মধ্যে চাই, কোনো কিছুই তো টাইম নেই করার। আমি আপনাকে বলছি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে যা পায় কলকাতায় হয়তো তার 70% পায় বা 80% পায়। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে হয়তো ওখানে যা পায় তার 70-80% পায়। ডাক্তাররাও হয়তো তাই। এবার আপনি প্রফেসরিতে যেই আসছেন 25% করে দিয়েছেন মমতা ব্যানার্জি। টিচার মানে প্যারা টিচার, গভর্নমেন্ট সার্ভেন্টরা ডিএ পাচ্ছেন না, প্রায় অর্ধেক মায়না পাচ্ছেন। এবার এখান থেকে আপনি যখন বেরিয়ে আসছেন বিভিন্ন সেক্টরে, সবচেয়ে খারাপ অবস্থা হলো এই আপনার ফিল্ম সেক্টরে। ফিল্ম সেক্টরে দুটো প্রবলেম। একটা প্রবলেম হলো যে বামপন্থীরা নিজেদের লোক ছাড়া কাউকে ঢুকতে দেয় না। যেমন ধরুন একজন খুব বড় বুদ্ধিজীবী আছেন, বেসিক্যালি তিনি টিভি সিরিয়ালের একজন অ্যাক্টর, কিন্তু নিজেকে থিয়েটার কর্মী বলেন। আমি জানি না, হয়তো থিয়েটার কর্মী বললে খুব ইজ্জত বাড়ে, কারণ থিয়েটার লোকে দেখতে যায় না। ঠিক আছে, এবার তিনি নিজেকে থিয়েটার কর্মী বলেন। তার ছেলের যে প্রেমিকা, একটি ছেলে, ওই রুদ্র একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছিল। রুদ্র আমায় বলেছে ছেলের যে প্রেমিকা আছে তাকে নিতে হবে, ছেলের প্রেমিকা তাকে নিতে হবে। সে বড় বড় কথা বলছে, সে সারা পৃথিবীর সমালোচনা করে বেড়াচ্ছে। এখানে সে এসে বলছে যে না ভাই, কম সময় ইন্টারনেট চলে গেছে আবার। শায়করা বলছে dearth of good teachers is a menace, that's why Unacademy physics wala alien online courses YouTube channels get so many customers. আর এই dearth of good teachers যে ভাই শায়ক আমাদের কতটা ডোবাবে তুমি ভাবতে পারছো? কারণ এখন যে dearth of good teacher মানে ম্যাক্সিমাম যে ব্যাড টিচার, সেই ব্যাড টিচারের আন্ডারে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পড়ছে যারা কিনা টিচার হবে যতদিনে ভবিষ্যৎ, মানে আমার বয়সী যারা, তোমার বয়সী যারা, তাদের যখন ছেলে মেয়ে হবে, তারা যখন স্কুলে পড়বে তখন তাদেরকে পড়াবে তারা এখন স্টুডেন্ট, যারা পড়ছে এই বালের টিচারদের কাছে। তো মানে বেঙ্গল ছেড়ে অবিলম্বে দৌড়ে পালানো ছাড়া তো কোনো উপায় নেই। মানে যদি তুমি তাহলে নয়তো আরএসএস শাখায় হও, তোমার কোনো বিয়ে থা করো না, তাহলে এখানে তুমি মাটি কামড়ে থেকে লড়াই ফড়াই করতে পারো। তোমার যদি নিজের পরিবার বউ বাচ্চা বেঙ্গলে থাকে তাহলে তো মানে ভয়ঙ্কর ব্যাপার। তুমি বেঙ্গলের হয়ে লড়ার জন্য নিজের পরিবার সর্বনাশ করে দেবে, তোমার ছেলে মেয়েকে অশিক্ষিত করে তুলবে, সেটা তো সম্ভব না। তো সঞ্জীব সান্যালও সেদিক থেকে ঠিকই করেছেন যে ভারতবর্ষ কবে ফুদ্রাবে জানি না, মানে তো পুরো সিঙ্গাপুর থাকুক, ছেলে পুরো সিঙ্গাপুরেই পুরো তৈরি হয়ে সিঙ্গাপুরের ছেলে সিঙ্গাপুরের সিটিজেন হয়েই বড় হোক। তো এখন আমি তো ভাবছি যে মানে এস জয়শঙ্করদেরকে আর ব্লেম করবোই কি করে? দেশ এরকমই হতে থাকবে, দেশের প্রধানমন্ত্রী সব জেনেও কিছু করতে পারবেন না ডেমোক্রেসি বলে। তো তাদের মানে পাগল নাকি তাদের ছেলে মেয়েকে কি করে আর তাহলে ভারতবর্ষে পড়াবে? কারণ দেখো, জয়শঙ্করের ছেলে মেয়ে, আমাদের সঞ্জীব সান্যালের ছেলেরা, এরা যদি আদৌ ভারতের সিটিজেন জোর করে করানো, যদি এরকম আইন হতো একটা অ্যাকাউন্টেবিলিটির জন্য, যে না সরকারের তুমি যখন কর্মী, তাহলে তোমার ছেলে মেয়েকে ভারতীয় সিটিজেন অন্তত হতেই হবে, বা সরকারি স্কুলে পড়ানো তো বাদ দিলাম, না হয় এতদিন পরে তারা সরকারি কর্মী হয়েছেন এখন, তাহলে আর বলে লাভ নেই। বাট এস জয়শঙ্করের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল। তাহলেও কি হতো, মানে এস জয়শঙ্করের ছেলে, সঞ্জীব সান্যালের ছেলে ভারতবর্ষে আছে বলে কি মোদীকে এইসব করতে হতো না? করতে হতোই।
মানে তাহলে জাস্ট পুরোপুরি অন্ধ ক্রুয়েলটি হতো আর কি, যে সরকারে চাকরি করছি তাই আমার ছেলে মেয়ের জীবনের গান মারা গেল। তাহলে তার থেকে ভালো যে শিক্ষিত হোক, আর দেশে যারা নেই কপালে তারা ভোগেই থাক। তবে একটা ব্যাপার হয়তো হতো যে তাহলে ইউপিএসসি নিয়ে অত, সরকারি চাকরি পাওয়া নিয়েই অত আর কি আর মানে অত পীড়িত থাকতো না কারো। তাহলে মনে হতো যে ও বাবা, ওখানে গেলে ছেলে মেয়েকে সরকারি স্কুলে দিতে হবে, তার থেকে আমি তো সরকারি চাকরিতে ঢুকবো কিন্তু ওখানে পড়ানো তো কারোকে যাবে না। তাহলে ইমিডিয়েটলি সুরসুর করে সবাই সরকারি চাকরি খোঁজাও হয়তো বন্ধ করে দিত, সেইটা একটা কাজের কাজ হতো। ওই তো সুদীপ্ত এসে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। তো কি বলছিলাম, বারবার ডিস্টার্ব হচ্ছে আজকে। ওই যে ছেলেকে নিতে হবে ফিল্মে, বামপন্থী নিতে হবে। এরপরে যেটা হচ্ছে, এখানে ট্যালেন্ট আসছে না, এখানে লেখকরা আসছে না, এখানে বেস্ট এরা আসছে না, যার ফলে এদের বিক্রি হচ্ছে না। বিক্রি না হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হলো 1960s থেকে এখানকার বেস্ট ট্যালেন্টরা বেরিয়ে চলে গেছে। সিনেমাটা কারা দেখে? একদমই। সিনেমাটা বেসিক্যালি দেখে ইয়াং ছেলে মেয়েরা, তারা সব এখানে কেউ থাকে না। এর ফলে কি হচ্ছে, যেহেতু বিক্রি হচ্ছে না, আপনি দেখুন বাঙালি আর তেলেগুর সংখ্যা পৃথিবীতে মোটামুটি সমান, হিন্দু বাঙালির কথা বলছি আমি, আর তেলেগুর সংখ্যা মোটামুটি সমান। তাহলে তেলেগু সিনেমায় আমাদের 1000 টাইম কেন, 100 টাইমস কেন যা আবার চলে গেছে নেট, আমরা কথা বলতে থাকি। আজকে এটা আমারই অডিয়েন্স ইন্টারাকশন, হাফ সুদীপ্তদের পডকাস্ট। বারবিকা স্মৃতি বলছে নট রিয়েলি ট্রু, মোস্ট টিচার্স ইন হায়ার এডুকেশন ইন আদার স্টেটস আর স্টিল বেঙ্গলি বাট দে উইল নেভার কাম হিয়ার। তো হ্যাঁ, সেটাই তো বলা হলো যে ডার্থ অফ গুড টিচার তো এখানে, ডার্থ অফ গুড টিচার তো ইয়েতে না, মানে কি বলে অন্য স্টেটে না। আর ওভারঅল ভারতের শিক্ষা ব্যবস্থা তো চাপে থাকবেই। মানে ওভারঅল যদি সবারই, মানে দেশের সব পলিসি ভোগে থাকে বা সরকারি স্কুল ওভারঅলই যদি বাজে থাকে, তাহলে তো জয়শঙ্কর, সঞ্জীব সান্যালদের ছেলে মেয়েদেরকে ভারতে পড়তে বাধ্য করা বা ভারতের সরকারি স্কুলে পড়তে বাধ্য করা তো মানে জাস্ট ইনহিউম্যান দাবি। গ্র্যাভিটি বলছে ইউপিএসসি করতে চায় কারণ উপরে টাকা কামানোর সুযোগ আছে, তাই টাকা পয়সা খেয়ে পেট ফুলে ভেবে যাবে নিজের বাচ্চাদের ইউএসএ সেটেল করানো যাবে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে যদি ওইটা অন্তত করানো যায় যে ছেলে মেয়েদেরকে পড়াতেই হবে সরকারি স্কুলে, হসপিটাল যেতেই হবে সরকারি হসপিটালে, তাহলে ইউপিএসসির পীড়িত বন্ধ হয়ে যাবে ইমিডিয়েটলি। হট্টি বলছে দাদা তখন বিউরোক্র্যাট শুধু নিজেদের ছেলে মেয়েদের জন্য এলিট ইনস্টিটিউশন বানাতো। একদম এমন নিজেই সারাক্ষণ ফোন করে হিস্ট্রি করে ঠিক করাবে যে হ্যাঁ আজকে টিচার আসেনি, হ্যাঁ আজকে এই কি পড়িয়েছো, আজকে গাঁজাখুরি, এসব তো পড়ানোর কথা না। সৌম্যজিৎ বলছে ঋদ্ধি, উজান, ঋতব্রত, অনুষ্কা, কিছুজন ছাড়া তো সবার বাচ্চারা তো আলাদা স্টেটে বা কান্ট্রিতে চলে গেছে। সে তো যাবেই, আর কয়েকজন যাবে না, মানে হিন্দি ফিন্দি বলতে পারা না পারার একটা চাপ তো আছেই। আর যদি অ্যাক্ট্রেস হয় তাহলে তো খুবই সমস্যা। আর যদি মানে তাহলে তোমাকে আবার ডাবিং আর্টিস্ট ভাড়া করতে হচ্ছে যদি সেরকম হাতি ঘোড়া কিছু অ্যাক্টর হও। আর ভাই সৌম্যজিৎ, মানে অ্যাক্টিং এর কোয়ালিটি কিন্তু পড়েছে, এটা আমি জাস্ট মানে লেফটিস্টদের অপছন্দ বলে বা বেঙ্গলে সবকিছু খারাপ বলতে 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 মানে লাগাম ছাড়া হয়ে বলে দিলাম যে তাই বা এখানে অ্যাক্টিংও খারাপ, ওরকম না। মানে সত্যি অ্যাক্টিং, গল্প লেখা ফেকা তো তাও বাদই দিলাম যে বাজে, কিন্তু স্ক্রিন প্লের জন্য সময় দিতে হয়। সময় দিলেও ভালো হবে কিনা সন্দেহ আছে, কারণ ট্যালেন্টেড লোকজন তো নেই যারা লিখবে নেক্সট জেনারেশনে। আজকের দিনে যারা স্ক্রিপ্ট লিখবে, স্ক্রিন প্লে লিখবে, তারা সেরকম ভালো স্কুল থেকে আসেনি, তাদের পড়াশোনা কিছু নেই, তাদের জীবনের মানে পিনাকল হচ্ছে সৃজিত, তারা সৃজিতের থেকে ভালো কিছু দেখেইনি। আর না তো লোককে গল্প করার জন্য 4টি ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় দেখেছে। মিউজিকের সিনে আমি এটা দেখি, ছেলেমেয়েরা কম্পোজার হচ্ছে বা ব্যান্ড করতে চায় কি দেখে না, অরিজিৎ সিং। আরে অরিজিৎ সিং অবশ্যই ভালো, কিন্তু অরিজিৎ সিং তো নিজে অরিজিৎ সিং হয়নি, শুধু কিশোর কুমার শুনেছে বলে। তুমি সারা, আর আমি ধরে নিলাম অবজেক্টিভলি মিউজিকে ভালো বাজে কিছু হয় না, যে কেন বাইরের বলেই কি ভালো, সেটাও না হয় ধরে নিলাম, যদি আদৌ সেটা সত্যি হয়, যদিও সেটা ঢপের চাপ। কিন্তু তাও তোমার মানে যদি ভ্যারাইটি কিছু নাই, শোনো বা ঘাটো, কনজিউম না করো, তুমি কি ঢপের জিনিস ক্রিয়েট করবে? তো স্ক্রিন প্লেতে সময়ের অভাব আছে, যদি আদৌ দেয় তাহলে সামান্য বেটার হবে, কিন্তু তাহলেও ব্যাপক চরম হাতি ঘোড়া কিছু হবে না। কিন্তু অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে বলছি, যে এক্সপ্রেশন দিতে পারে না সে তো, তোকে তুমি 4 দিন ধরে কি শট দেওয়া হবে, তারপরে সে ভালো এক্সপ্রেশন দেবে? তুমি প্রসেনজিতের রাগ করার সিনের এক একটা সিন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একই আছে কোয়ালিটি মোটামুটি, বলো। এবার এইটা সমস্যা হয়ে যাচ্ছে, মানে যেটা যে এদের নেপোটিজম বা সামথিং
এরা সবচেয়ে বড় সাফারার, মানে যেখানে মার্কসিজম বেশি সেখানে সবচেয়ে বেশি তারা সাফারার। কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারছে না যে তারা যে মার্কসিজমের জন্য যে তারা সাফার করছে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই, কারণ সেই নলেজ তাদের নেই। অথচ প্রত্যেকে আসছে এবং এদের এমন একটা ইকোসিস্টেম, একজন যদি মার্কসিস্ট না হয় সে চান্সই পাবে না। যেমন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সবাইকে ফার্স্ট এসে প্রুভ করতে হচ্ছে যে আমি দেখো আমি কত ব্রাহ্মণ, অথচ আমি মার্ক্সবাদী। আর ব্রাহ্মণ মার্ক্সবাদী হলে তো কথাই নেই, দেখো আমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে গালাগাল করছি, আমাদের সিস্টেমকে গালাগাল করছি, আমি কত মহান। এবার তাহলে তাদের জন্য একটা এবার ফলে যেটা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দি ডে এদের পকেটে পয়সা আসছে না, তখন অন্য রাজ্যে গিয়ে, যেমন আগে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অন্য রাজ্যে গিয়ে চাকরি করতো, সেরকম এখন এরা অন্য জায়গায় গিয়ে চাকরি করছে। যেমন এই যিশু সেনগুপ্ত, তারপরে এটসেট্রা, এরা অন্য একদিকে কলকাতাকে খুব ভালোবাসি, অথচ বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে। স্বস্তিকা মুখার্জি, সবারই একই অবস্থা। ইন্ডাস্ট্রির তো 12টা বাজিয়ে রেখে দিয়েছেন আপনারা। সেই জন্যই সবাইকে নেতা হতে হচ্ছে। আর কোন ইন্ডাস্ট্রিতে কোনোদিন শুনিনি যে মানে মিউজিশিয়ান থেকে শুরু করে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর নির্বিশেষে সবাই মিলে পার্টি জয়েন করে ফেলে, নেতা হয়ে যায়, এমএলএ হয়ে যায়, এমপি হয়ে যায়। তাদের তো অন্য কারো তো সময় হবে না। এআর রহমানের কি সময় আছে এমপি হয়ে বসে থাকার? না, অন্য ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে জানো, আমি যা সুদীপ্ত দার নেটও এই ফোনও হাত তুলে নিয়েছে। গ্র্যাভিটি বলছে ভোগ না কি এসেছে নতুন সিনেমা, যেটা একটা ঘরের মধ্যে শুটিং করে ফেলেছে কম পয়সায়, এটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ওই তো সুদীপ্ত দা এসে গেছে। হ্যাঁ, তুমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে দেখো তো, তাহলে হয়তো ব্যান্ডউইডথটাতে ভয়েসটা ক্যারি হয়ে যাবে। তুমি ক্যামেরাটা বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে, মানে সেখানে যারা রাজনীতিতে যায় তারা রাজনীতিটা বোঝে, সেখানে যারা রাজনীতিতে যায় তারা রাজনীতিটা বোঝে এবং তারা একদম টপ পর্যন্ত যায়। এরা তো খুব কম সংখ্যাতে আমের আটির মতো ওই পাশে, এরা বেসিক্যালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে পলিটিক্স ঢুকেছিল বেসিক্যালি রাশিয়ানরা 1955-56-এ এখানে ওই সাবভার্সনের জন্য এদের ইউজ করতো আমাদের এখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের। তো যেটা মৃণাল সেন, সত্যজিৎ রায়, পরবর্তীকালে সবাই তাই ওই সাবভার্সনের কাজে আসতো আর কি। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, এরা প্রত্যেকেই ওই মানে এদের কাজ ছিল পলিটিক্যাল সাবভার্সন। এদের মধ্যে একজন দুজন এমএলএ এমপি হয়ে গেছে পরবর্তীকালে, কিন্তু মানে বেসিক পলিটিক্সটা করার মতো অ্যাপটিটিউড এদের মধ্যে ছিল না কারোর মধ্যে, যেটা রামচন্দ্র নেন্টিয়ার এদের মধ্যে যেটা ছিল বা জয়ললিতার মধ্যে, সেই ক্যালিবারটা এদের নেই। অথচ একটা হাবভাব দেখাবে সবাই এসে। আর এখন সিস্টেমটা এমন হয়ে গেছে যে এদের লোক না হলে মানে চান্সই পাবে না। আর সুদীপ্ত দা, তো আমি তো এইটার একটাই সলিউশন দেখতে পাচ্ছি যে একটা এমন চিফ মিনিস্টারকে আসতে হবে যে ল অ্যান্ড অর্ডার বলতে ল অ্যান্ড অর্ডারই বোঝে, সেখানে কোনো ন্যাকামির কোনো জায়গা নেই। তারপরে এমন ল অ্যান্ড অর্ডার হবে যেখানে আর তোলাবাজি বলে কিছু থাকবে না। তারপরে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, সেই ইনভেস্টমেন্টের জন্য টাকার সার্কুলেশন বেড়ে তারপরে এই সবকটা সমস্যা চলে যাবে। সেটাই একমাত্র প্রসিডিওর তো নাকি? আমি বলছি যে আমাদের এখানে আর্টিফিশিয়ালি মানি মার্কেট, ল্যান্ড মার্কেট এবং লেবার মার্কেটটাকে এক কথায় যাকে বলে ইকোনমিক্স এর ভাষায় সেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। এই ম্যানিপুলেশনটা বন্ধ করতে হবে। যেমন আমি বলছি, আমি ঠিক করে রেখেছি বুড়ো বয়সে গিয়ে আমি আমার বাড়িটাকে বাড়ি ভাড়া দিয়ে খাবো, কিন্তু আমি জানি এই বাড়িটা কালকে বেহাত হয়ে যেতে পারে। আমার কাছে ল্যান্ড আছে, আমাদের অশনি সংকেত, ঝড় বৃষ্টি বিদ্যুৎ, পুরো ঋত্বিক ঘটকের সিনেমার সেটাই আজকে পডকাস্ট হচ্ছে। বারবারিকা স্মৃতি তো বলছে জাস্ট ভেন্ট সেশন অর আর উই গোইং টু ডিসকাস সলিউশনস অ্যাজ ওয়েল। হ্যাঁ, পডকাস্টটাতে যদি এতবার ঝড় বৃষ্টি বিদ্যুৎ না হলে সে ল্যান্ড কিনে রাখতে পারে, সে ল্যান্ড কিনে রাখতে পারে অন্য স্টেটে গেলে। আমাদের এখানে ল্যান্ড কিনলে সেই ল্যান্ড চুরি হয়ে যাবে। এটা 1960 থেকে শুরু হয়েছে, বলা হচ্ছে এটাকে ভূমি সংস্কার। ভূমি সংস্কার শুরু হয়েছে, ভূমি সংস্কার কি অন্যের জমি চুরি করে নেওয়া, এটাকে বলছে খেতা বিনামূল্য ভূমি সংস্কার। এটা বেসিক্যালি 1935-এ ফজলুল হক এই জিনিসটা মাথা থেকে এনেছিল, সাপোর্টেড বাই দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং পরবর্তীকালে যখন দেশভাগ হয়ে গেল, 2/3 তো বেরিয়ে গেল, যে 1/3 থাকলো সেখানে ওই ল্যান্ড রিফর্মের মাধ্যমে মোটামুটি মুসলিমরা জমি নেওয়া শুরু করলো। পরবর্তীকালে যেটা হলো যে এই মানে ল্যান্ড রিফর্ম এমন একটা জায়গায় গেল, মানে এটাকে গ্লোরিফাই করতে করতে অমর্ত্য সেন ওনার নিজের থিওরিতে ল্যান্ড রিফর্মকে বহুবার গ্লোরিফাই করেছেন। শেষ জীবনে এসে বুর্জোয়া কবি রবীন্দ্রনাথের ল্যান্ড সেটাকে উনি রিফর্ম করে দিয়েছেন, উনি ওখান থেকে জমি নিয়ে নিয়েছেন। বুর্জোয়া কবি আপনি জানেন তো রবীন্দ্রনাথের জমি সেখান থেকে কত ছোটাক মেরে দিয়েছেন অমর্ত্য সেন, লাস্টে বাঁচার জন্য
মহামানবদের নিয়ে কথা বললে ইন্টারনেট চলে যাবে, এটাই আজকের আমাদের মেয়েদের মোদ্দা মরাল অফ দ্য স্টোরি আর কি। এই তো এসে গেছে সুদীপ্তদা। হ্যাঁ সুদীপ্তদা, ক্যামেরাটা বন্ধ করে দাও, তাহলে আর একটু বেশি নেটটা থাকবে। হ্যাঁ, এবার এইটা হলো এখানকার সমস্যা যে ও অডিওতে নেট চলে গেছে। বারবারিকা স্মৃতি যা বলছে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে এমনিও, কিন্তু সেটা ফলছে না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই অনেকগুলো রিফর্মস দরকার। আমি বলছি বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দরকার, বেশ কিছু ল্যান্ড রিলেটেড রিফর্ম দরকার, মানে ভীষণ ক্রুশিয়াল ল্যান্ড রিলেটেড রিফর্ম, এবং সোশ্যাল বেশ কিছু রিফর্ম দরকার। মানে তুমি কি কারো জমি কেড়ে নিতে পারবে না আমাদের। হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, মানে এই যে সিস্টেমটা হয়ে গেছে যে একটা ফ্ল্যাট ফাঁকা আছে আমি মেরে দিলাম, এই জিনিসটা বন্ধ করতে হবে এটাকে, এবং গ্লোরিফাই করা ল্যান্ড রিফর্ম এটসেট্রা এটাকে বন্ধ করতে হবে আর কি। মানে আদারওয়াইজ কি হচ্ছে, আমি একটা জিনিস সেভিংস করছি, আজকে একজন তেলেগুর কাছে অনেক কিছু জিনিস আছে সেভিংস করা। সে ল্যান্ডে সেভিংস করতে পারে, সে প্রপার্টিতে সেভিংস করতে পারে, সে সোনায় সেভিংস করতে পারে, সে স্টক মার্কেটে রাখতে পারে। আমাদের কাছে কতগুলো সেক্টর পুরো বন্ধ, আমরা ল্যান্ডে টাকা রাখতে পারি না, যেখানে সবচেয়ে বেশি রিটার্ন আসে। আমরা ল্যান্ডে টাকা রাখতে পারি না। আমি জানি আমার ল্যান্ড ওই এর লোকেরা চুরি করে নেবে, কি বলে ওই শওকত মোল্লার লোকেরা বা জাহাঙ্গীরের লোকেরা বা শাহজাহানের লোকেরা। হ্যাঁ, তো সুদীপ্তদা, আমি কদিন আগেই একটা বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম যে পৃথিবীতে সব জায়গাতেই মনুষ্যত্বের ইতিহাসে তাই হয়েছে যে একটা জেনারেশনকে সবসময় একটা দেশে নতুন করে তৈরি হলে, একটা রাজ্য প্রতিষ্ঠান সবে সবে হলে একটা দুটো জেনারেশনকে মানে কুকুরের মতো খাটতে হয়, তারপরে তারপরের জেনারেশন থেকে একটু আরামের জীবন হয়ে যায়, একটু ভালো করে কবি সাহিত্যিক হওয়া ইত্যাদি, সেই ইন্টেলেকচুয়াল হওয়া সবকিছু হয়, তারপরের জেনারেশনে আরো বড় ইন্টেলেকচুয়াল, আরো বড় সায়েন্টিস্ট ইত্যাদি হয়। বাঙালি বোধহয় একমাত্র জাতি যাদের প্রতি জেনারেশনেই একটা করে রিসেট আসছে। সবাই কি মনে হচ্ছে এই জেনারেশনটা আমি একটু কষ্ট করে খেটে নিই, আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকতে পারে, এই সাইকেল আর শেষ হচ্ছে না, যা সুদীপ্তদা চলেই গেছিল। আমি খুব দুঃখিত আজকে আমার এখানে এই বারবার ডিস্টার্ব হচ্ছে বলে। আজকে আপাতত এইখানে আমাদের এই বক্তব্য মানে এটা রাখি, এটা খুব ইন্টারেস্টিং টপিক, পরে আরেকদিন আমরা এটা নিয়ে বসবো না। আচ্ছা সুদীপ্তদা, তাহলে ওই দুটো একটু যেটা নিয়ে সবার কোশ্চেন গুলো করো। হ্যাঁ, ওই দুটো প্রশ্নের উত্তর আপনাকে জিজ্ঞেস করিনি আমি, ডিবেট ফিবেটে তো ঢোকার সময় নেই। তো বলুন যে কাস্ট সেন্সাস কেন করতে চাইছে বিজেপি, আর দিলীপ ঘোষ কেন হঠাৎ করে এরকম কাজকর্ম করছেন? দেখুন, কাস্ট সেন্সাস জিনিসটা এটা কিন্তু বেসিক্যালি মানে একটা আমাদের উপর কিছুটা চাপিয়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে, কিন্তু যেহেতু মানুষের মধ্যে থেকে আসছে আমরা এটা চালাচ্ছি, এবং এটা কিন্তু শুরু হয়েছে ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে। সেখান থেকে এই চক্রান্তটা কিন্তু শুরু হয়েছে। ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে ফান্ডিং হয়, লেফটিস্টরা ফান্ডিং করে বা বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে ফান্ডিং করে। যেমন এই আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, উনি কোথায় করেন? উনি এমআইটিতে চাকরি করেন। এমআইটিতে কোথায় চাকরি করেন? আব্দুল লতিফ ইনস্টিটিউট অফ সাম সোশ্যাল স্টাডিজ। তো এইরকম একটা সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউট থেকে এই কাস্টের ব্যাপারটা কিন্তু ওঠে এবং এই দাবি ওঠে। আমরা সংঘ থেকে বিশ্বাস করি ভারতবর্ষে কাস্ট সিস্টেম জিনিসটা থাকা উচিত না, এবং অ্যাবসলিউটলি কাস্ট সিস্টেম উঠে যাওয়া উচিত। কিন্তু এখানে একটা ভাগ করার জন্য কাস্ট সিস্টেম নিয়ে বিহারে একটা অনেকদিন ধরে দাবি উঠেছে। তো আমরা সেটাকে মান্যতা দিচ্ছি এবং কাস্ট সিস্টেম আলটিমেটলি আমরা চালু করছি। কিন্তু একটা কথা বলছি যে কাস্টের বেসিসে কিন্তু হিন্দু ধর্মকে ভাগ করা আগামী দিনে যাবে না। মানে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে এই গ্যাপ গুলো কিন্তু আজকে উঠিয়ে নিয়ে আসছে। আপনি দেখুন আমাদের বিভিন্ন স্টেটে আমাদের চিফ মিনিস্টাররা ওবিসি আছেন, এসসি এসটি আছেন, আমাদের প্রেসিডেন্টসরা এসসি এসটি আছেন, যেটা কংগ্রেস আমলে ভাবা যেত না, অথচ তারা সবচেয়ে বেশি। আপনি কোন কমিউনিস্ট পার্টিতে আপনি দেখবেন না জেনারেল সেক্রেটারি এসসি এসটি, দেখবেন না ওদের, সবাই ব্রাহ্মণ, অথচ ওরা খুব ভালোবাসে। হ্যাঁ সুদীপ্তদা, আপনাকে জাস্ট দুটো ফলো আপ জিজ্ঞেস করে রাখছি, আপনি যা উত্তর দেবেন সেটাই মেনে নেব সময়ের অভাবের জন্য। এক হচ্ছে যে কাস্ট সেন্সাসটা কি এনআরসি করার কাজে লাগতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যে কাস্ট যদি আপনাকে সবসময় ডকুমেন্টেশনে আজীবন লিখতেই হয়, রাষ্ট্র স্টেট যদি আপনার কাস্ট রেকগনাইজ করে, তাহলে কি কাস্ট সিস্টেম আদৌ চলে যাবে? কারণ সবাই যদি মনে রাখে আমি ওই জাত আজীবন, তারপরে 5000 বছর আগে আমার রাজা এই ছিল, আমার অ্যানসেস্টর রাজা ছিল, 5000 বছর আগে আমার রাজা দেবতা ছিল, আলফাল গল্প যে যা ইচ্ছা বানিয়ে নেবে কাস্টের রিজার্ভেশনের নেওয়ার জন্য, তাহলে সেটা যদি স্টেটের থেকে এনকারেজ করা হয়, তাহলে কাস্ট সিস্টেম কি আদৌ চলে যেতে পারে? স্টেট এনকারেজ করছে না, ওখান থেকে ডিমান্ডটা আসছে বলে এটা করা হচ্ছে। আমরা এর অ্যাবসলিউটলি এগেইনস্টে। এবং আমি বলছি কাস্ট সিস্টেমটা কি করে যাবে, ওবিসি বহু জায়গায় দেখা যাচ্ছে ওবিসি ছেলে মেয়েরা ওদের যে 27% কোটা দেওয়া হচ্ছে সেটাকে ক্রস করে বেরিয়ে চলে যাচ্ছে।
মানে ওদের ছেলেমেয়েরা বলছে আমাদের আর দরকার নেই, বহু এক্সাম আছে, এমন এক্সামে ওবিসিরা এত ভালো রেজাল্ট করছে। সো এই করতে করতে, এবং এসসি এসটি ছেলেরা আগে যতটা ছিল আস্তে আস্তে তাদের পড়াশোনায় ভালো হচ্ছে এটসেট্রা, এবং আগামী দিনে এই পার্থক্যটা খুব একটা থাকবে না আমাদের ধারণা। তারা একটা দুটো জেনারেশন সুযোগ পেলে এই জিনিসটা থাকবে না। মানে তারা নিজেদের মধ্যে মানে যদি থাকেও মানে কোটা হয়তো থাকবে, কিন্তু ওই ডিভিশনটা থাকবে না। নাম্বার 2 যেটা, যে এটা এই আপনি যেটা বললেন যে এনআরসির জন্য কি কাজে লাগবে? কাস্ট সেন্সাস সম্পর্ক নেই। এনআরসি আমরা কাস্ট সেন্সাস হলেও করবো, না হলেও করবো, ঘাটতি ধরে এখান থেকে বের করে দেবো। মানে একদম আমি বলছি এনআরসি এবং সঙ্গে সিএ যেগুলো বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে, দেখেছেন এনআরসি সিএ দরকার আছে, এমনি ঘাট ধরে বের করে দিচ্ছি। তো এখন পাকিস্তানি গুলোকে বের করা হচ্ছে বা বাংলাদেশিদের বের করা হবে। অন্তত 2 কোটি আমাদের লিস্টে আছে, 2 কোটি এখান থেকে ঘাট ধরে বের করে দেবো। তো সেটা নিয়ে কোনো, তার জন্য এনআরসি কোনো দরকার নেই। এবার দ্বিতীয় যেটা আপনি বললেন যে দিলীপ বাবু, দেখুন দিলীপ বাবু এগেইন পশ্চিমবঙ্গে একটা বড় চেঞ্জ এনে একটা পার্টিকে মাত্র 3 বছরে একটা জায়গায় দাঁড় করেছেন। বাবু কিন্তু বেসিক্যালি মোদিজির মতোই বলতে গেলে ওবিসি, ফলে মানুষ কিন্তু মেনে নিচ্ছে তাদের ইয়েটা, মানে তাদের লিডারশিপটা মেনে নিচ্ছে। দ্বিতীয় হচ্ছে গতকাল উনি গেছিলেন একটা মানে এখানে দেখুন পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে কোনো ব্যাপার নেই। উনি বলছেন যে আমি সৌজন্যের জন্য গেছি, যারা দুঃখ পেয়েছি উনি যাওয়ায় তারা বলছেন যে দেখুন আমাদের উপর এতগুলো ফলস কেস আসছে, এতগুলো এই আসছে, এতগুলো মিথ্যে ইয়ে দেওয়া হচ্ছে, আপনি কেন গেলেন? এই মোমেন্টে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না স্কুলে, আমাদের লোককে খুন করা হচ্ছে হিন্দু নাম দেখে, এমনকি মুর্শিদাবাদের যারা মারা গেল তারা তো সেকুলার, তারপরে শুধুমাত্র হিন্দু নামের জন্য তারা খুন হয়ে গেল। তো বলেছে এই অবস্থায় আপনি কেন ওখানে গেলেন? তো এখানে একটা দ্বন্দ্ব। আর উনি বলছেন যে দেখো আমাদের একটা কালচার ফিরে আসা উচিত, আমাদের যে সৌজন্য যেটা 1967 এর আগে ছিল, যে একটা সৌজন্য বলে 1967 পর্যন্ত এই জিনিসটা ছিল, তারপর ব্যাপারটা উঠে গেছে। মানে 67 এ যবে থেকে জ্যোতি বসু ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন তবে থেকে এই রাজনৈতিক সৌজন্যটা উঠে গেছে আমাদের রাজ্যে। তো উনি হয়তো ভাবছেন যে না আমরা সৌজন্যটা ফিরিয়ে আনি, তাতে হয়তো আমাদের মধ্যে ইয়েটা থাকবে। তো এখানে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ব্যাপার নেই, একটা গ্রে এরিয়া আছে। আগামী দিনে এই জিনিস নিয়ে ডিবেট চলবে, মানুষ কেউ কেউ দুঃখ পেয়েছে, উনিও হয়তো দুঃখ পেয়েছেন, ওনারা হয়তো মনে হয়েছে আমি ঠিক করেছি, তারা বলছে না আমরা সমালোচনা করে ঠিক করেছি। তো এখানে সময় বলবে যে কে ঠিক করেছে কে ভুল করেছে। সুদীপ্ত দা, লাস্ট ফলো আপ কোয়েশ্চেন, আমি এটা গ্রেড থেকে আমি একটু ব্ল্যাক কেন সেইটার আপনাকে 4টে এক্সাম্পল দিই। এক হচ্ছে যে 21-এর যখন মানে প্রায় গণহত্যা হয় বিজেপি কর্মীদের, তারপরে উনি দিলীপ ঘোষ বলেছিলেন রেগে গিয়ে যে আমার পিএমও টিএমও দিয়েও কিছু যায় আসে না, আমি তো এখানে শ্রাদ্ধে বাড়িতে যাচ্ছি বারবার, আমি তো সব হ্যান্ডেল করছি এখানে। তো ওনার একটা স্পষ্ট ক্ষোভ ছিল। তারপরে উনি দুদিন আগে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন যে মানে এই পাকিস্তানের পতাকা পোড়ানোর উনি বিরুদ্ধে গেছেন। তারপরে হচ্ছে যে উনি বিয়ে করলেন, মানে এত বছর ওয়েট করলেন, যখন আর কয়েক মাস ওয়েট করতেই বা কি হয়েছিল বিয়ের, কারণ উনি বিয়ে যেই মুহূর্তে করলেন তখন হঠাৎ করে পুরো ইমিডিয়েট অ্যাটেনশনটা ঘুরে গেল। ডেলিবারেটলি কি ঘোরানো হলো, মানে মমতা ব্যানার্জির সঙ্গে ওনার কি যোগসাজশ আছে? কারণ একটা কিন্তু ক্রেশেন্ডোতে পৌঁছচ্ছিল যে বাংলাদেশ, মুর্শিদাবাদ, এসএসসি এই নিয়ে সবাই ক্ষোভে ফেটে পড়তে পড়তে মানে বিজেপি ভালো বলতে যাবে বাঙালি, সেই সময় দিলীপ ঘোষ বিয়ে করে কিন্তু পুরো কথা ঘুরিয়ে দিলেন সবার। তো এবং তারপরে জগন্নাথ মন্দির। তো তাহলে আর গ্রে কোথায়? তো ব্ল্যাকই দেখা যাচ্ছে না। প্রথমত কথা বলি, উনি যে কোনো সময় বিয়ে করতে পারেন, উনি দলের কোনো দায়িত্ব নেই আজকের দিনে, না উনি সেন্ট্রাল প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট, উনি মুকুটহীন সম্রাট। পারেন তো বটে, কিন্তু তিনি জানেন যে ওটার জন্য ঘুরবে। উনি দলের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? উনি যদি দলের সভাপতি হতেন এটসেট্রা তাহলে আপনি ওনাকে বলতে পারতেন। উনি দলের কোনো দায়িত্ব নেই, সাংসদ না, কিচ্ছু না, উনি একটা ফ্রি লাইফ লিড করছেন। উনি যে কোনো সময় হয়তো 5 মাস আগে ঠিক করেছেন যে আমি এই দিন বিয়ে করবো, এবার হঠাৎ কোর্টের রায় বেরিয়েছে বলে কি উনি ওনার বিয়ের ডেট চেঞ্জ করে দেবেন? নো, এটা আমি অ্যাবসলিউটলি ডিসকাস করে দিচ্ছি যে এটা হতেই পারে না, ঠিক আছে? উনি কোর্টের রায় বেরিয়েছে বলে বিয়ের আমি 15 দিন পিছিয়ে দেবো, এটা হতে পারে না। হয়তো উনি 5 মাস আগে ঠিক করেছিলেন যে এই সময় উনি বিয়ে করবেন, ঠিক আছে? দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 আপনি কি বললেন, আর কি বললেন? যে পাকিস্তানের পতাকা পোড়ানো ঠিক হচ্ছে না। দেখুন তারপরে একটা গ্রে জায়গা, দেখুন পাকিস্তানের পতাকা পোড়ানো, দেখুন ওনার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। শুভেন্দু বাবুর এই ক্ষেত্রে আমি কিন্তু শুভেন্দু বাবুর দিকে যাব। এর আগের বার আমি দিলীপ বাবুর সঙ্গে ছিলাম, এবার আমি শুভেন্দু বাবুর দিকে যাব। আমি বলবো যে না, পাকিস্তানের পতাকা পুড়িয়ে শুভেন্দু বাবু ঠিক করেছেন একদম, ঠিক আছে? এই ব্যাপারে আমি বলবো, কিন্তু স্টিল আমি ওনাকে পুরো ডিসকাস করছি না। আমি দাদা এটা আপনার মতামত, আমি আপনার দেখুন এইখানে ফিলোসফি আর ইয়ের পার্থক্য, আপনার ফিলোসফি আর ওই থিওরি, এই যে ইজম যেটা মানে আইডিওলজি আর ফিলোসফির পার্থক্য। আইডিওলজিতে বলে আই এম রাইট, ইউ মাস্ট বি রং। ফিলোসফিতে আই এম রাইট, ইউ মে বি রাইট আর মে বি রং। এখানেও ওই আমি বলছি, আমি শুভেন্দু বাবুর এই
পুরানোর সঙ্গে আছি, হি মে বি রাইট, কিন্তু এর আগেরটাই আমি বলছি হি ইজ রাইট, বাকিরা উনি এটা করে ঠিক করতে পারেন না। থার্ড আরেকটা কি পয়েন্ট বললেন বলুন? উনি বলেছিলেন যে মানে পিএমও দিয়েও আসা যায় না, এটাও বলেছিলেন, তার থেকে স্পষ্ট ছিল যে ওনার ক্ষোভ বাড়ছিলই আর কি। আর তাছাড়া হচ্ছে যে জগন্নাথ মন্দির, আমি বলছি দেখুন ক্ষোভ ছিল, এবার আমি আবার দিলীপ বাবুর দিকে যাচ্ছি, ক্ষোভ তো ছিলই। আরে বাবা ওখান থেকে একটা পর একটা কমিশন আসছে, এই আসছে, কোনো রেজাল্ট আসছে না, উনি দলের সভাপতি, ওনাকে এখানে ওখানে ঘুরতে হচ্ছে, একটার পর একটা লাশ পোড়াতে হচ্ছে, মর্গে যেতে হচ্ছে, সাক্ষী দিতে হচ্ছে, ওনার উপর 100খানা ফলস কেস, সেখানে তো যে গার্জিয়ান আছে তার উপর রাগ হবে না? এবং সেটা আমি কিন্তু এইখানেও আমি বলছি যে আমি মানে ওনাকে সমর্থন করছি, বাট উইথ এগেইন গ্রে এরিয়া। হয়তো পিএমও কিছু কম্পালশন আছে, হয়তো তারাও মনে করেছে তারা এখানে এসছে সাক্ষী পাচ্ছে না, তারা দেখছে যে মারা গেছে তার বাড়ির লোকই সাক্ষী দিচ্ছে না, তারা কি করবে? ঠিক আছে, এখানে হয়তো তাদের হয়তো একটা কম্পালশন কোথাও একটা আছে। আর ফোর্থ কি বললেন? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির তো আমি আগেই বললাম যে জগন্নাথ মন্দির ওনার মনে হচ্ছে যে আমি এই মানে পশ্চিমবঙ্গের কালচারটা চেঞ্জ করা দরকার, এবং সেই জন্য আমি গেছি। হ্যাঁ, এবং আমি একটা টাইমে সামওয়ান শুড স্টার্ট, এটা ওনার মনে হয়েছে। অন দি কন্ট্রারি এই ক্ষেত্রে আমিও বলছি যে আমি খুব দুঃখ পেয়েছি দাদা, আপনি এই সময় না গেলে ভালো। এই সময় আমি জানি ফিরে আসা দরকার, আপনি ক্ষমতায় আসুন, ক্ষমতায় এসে আপনি এই সৌজন্যটা মানুষকে শেখান। আজকের দিনে যে রাজনৈতিক দল তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বিরোধী দলের এমএলএ এমপি কে ডাকে না, তাদের আপনি কিছুতেই শেখাতে পারবেন না সৌজন্য। মমতা ব্যানার্জি যা শিখেছেন সব জ্যোতিবাবুর থেকে শিখেছেন, ওনার সৌজন্যে ওনার দৃষ্টাইতে নেই, একেবারে জ্যোতিবাবুর মতো। জ্যোতিবাবু বুদ্ধবাবুর আমি বলছি, জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় 4 জন কংগ্রেসের চিফ মিনিস্টার মারা গেছিল। আমি সৌজন্যের বলি, মানে মমতা ব্যানার্জি গোয়া থেকে এটা শিখেছেন। আমি বলি আপনাকে, প্রফুল্ল ঘোষ মারা গেছিলেন, প্রফুল্ল সেন মারা গেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মারা গেছিলেন, এবং আরেকজন হলো অতুল্য ঘোষ, বড় নেতা, মানে হি ইজ মোর দ্যান এ চিফ মিনিস্টার। একজনকেও ফুল দিতে যায়নি, উল্টে বুদ্ধবাবু সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় ছুটি পর্যন্ত দেননি, একটা পর্যন্ত ঘোষণা করেননি, হাফ ডে ছুটি পর্যন্ত দেননি। মানে এই হলো বুদ্ধবাবুর সৌজন্য, আমি বলি, যাকে লোকে খুব খুব মহান লোক বলে জানে। পাওয়ার থেকে চলে গেল, এমন ভেড়া হয়ে গেল এরা। পার্থ চ্যাটার্জির বউ মারা গেছে, সেখানে ফুল নিয়ে গিয়ে হাজির হয়েছে বিমান বোস। আবার বলছি, পার্থ চ্যাটার্জির বউ মারা গেছে, কোন চিফ মিনিস্টার না, এডুকেশন মিনিস্টারের স্ত্রী মারা গেছে, সেখানে ফুল নিয়ে গিয়ে হাজির হয়ে গেছে। তাহলে সিদ্ধার্থ শঙ্করের সময় যাসনি কেন? তাহলে প্রফুল্ল সেনের সময় যাসনি কেন? তাহলে তোরা অতুল্য ঘোষের সময় যাসনি কেন? তাহলে প্রফুল্ল ঘোষের সময় যাসনি কেন? এইটা হলো সমস্যা এদের। এবং মমতা ব্যানার্জি যেটা করছেন, মমতা ব্যানার্জি যেটু এই কালচারটাকে উনি কপি করছেন। প্রথম দিকে কিন্তু উনি শুরু করেছিলেন কিছু কাটসি জানানো এটসেট্রা, প্রথম দিকে শুরু করেছিলেন। পরবর্তীকালে উনি দেখলেন যে আমাকে যদি 34 বছর ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে যদি বসে যা যা অন্যায় করেছে আমাকে সবকটা অন্যায় করতে হবে। এবং সেখান থেকে উনি পুরো সৌজন্যবোধটা উনি ওনার গভর্নমেন্ট থেকে একদম বের করে দিলেন। বের করে আজকে যেখানে এসছে, সেখানে আপনি একদিন জগন্নাথ মন্দিরে গিয়ে মানে সৌজন্য দেখাতে পারবেন, আপনি কিন্তু এই সৌজন্যটা পারবেন না দেখাতে। আপনি হয়তো আপনার আজকে মনে হয়েছে যে আপনি সৌজন্য একটা টাইমে কোথাও থেকে শুরু করা উচিত। আমরা তো দেখুন, সেকুলারিজম আর প্লুরালিজমের পার্থক্য কি? সেকুলারিজম মানে কোনো ধর্মই থাকবে না। প্লুরালিজম আমরা যেটা বহুত্ববাদ বলি, সেখানে আমরা বলি না সবার সহাবস্থান থাকবে। এটা আমাদের শিক্ষা, আমাদের এটা বেদান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলুন, অনুশীলন সমিতি, প্রধান শিক্ষা এই বহুত্ববাদ, সেটার উপর। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কাকে বহুত্ববাদ শেখাবেন? আপনি যদি মনে করেন যে আজকে গেলে বহুত্ববাদ শিখবে, এটা ভুল। এবং এখানে ওই গ্রে এরিয়া, আমি বলছি এখানেও গ্রে এরিয়া, মানে নাথিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে ঠিক আছে, কতগুলো ক্ষেত্রে আমি ওনাকে সাপোর্ট করলাম, এই ক্ষেত্রে আমি বলছি আমি দুঃখ পেয়েছি উনি গেছেন। উনি শুভেন্দু বাবুকে বলেছেন পতাকা পোড়ানো উচিত না, আমি বলি না না দাদা, আপনি যাই বলেন আজকের দিনে পতাকা পোড়ানো উচিত, এই সৌজন্য না দেখালেও চলবে। কিন্তু আবার বিয়ের ক্ষেত্রে যদি বলেন একদম বিয়ের ডেট চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে না। উনি কোনো ইয়েতে নেই, কিছু নেই, উনি 5 মাস আগে ঠিক করেছেন কবে সঞ্জীব খান্না তার রেজাল্ট বের করবে, তার জন্য উনি বিয়ের ডেট চেঞ্জ করবেন? নো। ফলে আমি বলছি মানে সবকটাই হ্যাঁ না, মানে এর মধ্যে সবাই তো মানুষ, সবাই ঠিক করে ভুল করে, হ্যাঁ এর মধ্যে চলে আর কি। হ্যাঁ ঠিক আছে সুদীপ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের তো আজকে সময় শেষ, আবার শিগগিরই আপনার সাথে কথা হবে। এই পডকাস্টটা থ্যাংক ইউ, এবং যারা দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক তোমাদের সাথেও 8:30 সময় দেখা হচ্ছে, আপাতত টাটা। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা
চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।